প্রথম প্রশ্নে বলছে চিত্রে দেওয়া সিস্টেমটি স্থির এবং সাম্যাবস্থায় আছে। সুতাটি ভরহীন এবং অপ্রসারণশীল এবং স্প্রিংটিও ভরহীন, অর্থাৎ সুতা এবং স্প্রিং এই দুইটা জায়গা থেকে আমাদের ভরের ঝামেলা নেই। আর সুতা অপ্রসারণশীল মানে সুতা প্রসারিত হয়, ব্যাপারটা আমাদের ভাবতে হবে না। এখানে বলছে সুতা কেটে দেওয়ার পর, এই যে এই অংশটা হচ্ছে সুতা, সুতা কেটে দেওয়ার পর 2m ভর, আম, এই যে 2m ভর মানে হচ্ছে কোনটা, 2m ভর মানে হচ্ছে এই যে উপরের উপরের যে ভরটা আছে সেটা 2m ভর, এবং স্মল এম ভরের ত্বরণ কত হবে, 2m এবং m ভরের ত্বরণ কত হবে। তো এখানে একটু খেয়াল করবে, এখানে কি বলছে, সিস্টেমটি স্থির এবং সাম্যাবস্থায় আছে। এখানে একটা কনসেপচুয়াল ব্যাপার, সেটা আগে তোমাদেরকে আমি বলে দিই। এখানে কিন্তু একটা উলম্ব স্প্রিং না, তো উলম্ব স্প্রিং যদি সাম্যাবস্থায় থাকে, ভালো করে খেয়াল করবা, উলম্ব স্প্রিং কিন্তু একটা কিছু একটা তার সাথে ঝুলিয়ে দেওয়ার পর সে সাম্যাবস্থায় থাকে, মানে কিন্তু সে সামান্য প্রসারিত অবস্থায় আছে। কারণ ভর যত কমই হোক সামান্য পরিমাণ হলেও স্প্রিংকে প্রসারিত করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি যে স্প্রিংটা এক্স পরিমাণ, মনে করো এটা ছিল স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, ঠিক আছে, এটা ছিল স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। তাহলে এখান থেকে স্প্রিংটা এই যে এইটুকু প্রসারিত হয়েছে, এটা মাথায় রাখবে, এটা কনসেপ্ট, যে উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে সাম্যাবস্থা মানেই হচ্ছে স্প্রিংটা সামান্য প্রসারিত অবস্থায় আছে, এবং প্রসারিত হয়ে স্থির আছে সেটা আলাদা ব্যাপার। আর সাম্যাবস্থায় আছে মানে সে সামান্য পরিমাণ প্রসারিত আছে। এই কথাটা কিন্তু আবার অনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে সত্য না। অনুভূমিক স্প্রিং সাম্যাবস্থায় আছে মানে সে অপ্রসারিত অবস্থায় আছে, ঠিক আছে? তো যেহেতু এটা উলম্ব স্প্রিং, সুতরাং আমরা বুঝে নিতে হবে যে আমাদের স্প্রিংটা সামান্য প্রসারিত, ধরে নাও এই জায়গাতে সে এক্স পরিমাণ প্রসারিত। এবং এই স্প্রিংটা একসাথে কয়টা জিনিসকে বহন করে আছে বলো তো? এটা সিম্পলি বোঝার ব্যাপার। এটা একই সাথে 2m ভরের বস্তুকে আটকে রাখছে, এবং স্মল এই যে m ভরের বস্তুকে আটকে রাখছে। তাহলে এই স্প্রিং এর উপরই কিন্তু ওভারঅল সুতার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক 2m এবং m ঝুলে আছে। তা আমরা বলতে পারি এখানে যে স্প্রিং এর ঊর্ধ্বমুখী, এই যে স্প্রিং যেহেতু এক্স পরিমাণ প্রসারিত, তাহলে বুঝতে হবে তোমাদের এখানে স্প্রিং যেহেতু এক্স পরিমাণ, এখানে প্রসারণটা কিন্তু এরকম, স্প্রিং যেহেতু এক্স পরিমাণ প্রসারিত, স্প্রিং এর প্রত্যয়নী বল যেটা, সেটার পরিমাণটা কত, কে এক্স। আমরা যেহেতু ধরে নিচ্ছি স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, তাই আমি বললাম স্প্রিং এর যে স্প্রিং এর প্রত্যয়নী বল সেটা হচ্ছে কে এক্স। এই কে এক্স এবং যে পরিমাণ বল, সেই পরিমাণ বলের এক্স্যাক্টলি সমান হবে 2m আর m মিলে টোটাল কত ভর হয়, 3m না? তাহলে 2mg প্লাস mg, এটা কি হওয়া উচিত না? কারণ যেহেতু এখানে কি বলছে এটা খেয়াল করো, সিস্টেমটি স্থির আছে। তো স্থির থাকা মানে কি, এই দুইটা বলের লব্ধি শূন্য। সাম্যাবস্থায় আছে মানে কি, ভালো করে খেয়াল করো, সাম্যাবস্থায় আছে মানে হচ্ছে লব্ধি বলটা শূন্য। তো সাম্যাবস্থা মানে স্থির মানে কিন্তু লব্ধি বল শূন্য, ব্যাপারটা এরকম না। বাট সাম্যাবস্থায় আছে এটা মিন করে লব্ধি বল শূন্য। তাহলে অবশ্যই ঊর্ধ্বমুখী বল কি আছে, কে এক্স, নিম্নমুখী বল কে আছে, এই বস্তুর জন্য 2mg আর এই বস্তুর জন্য mg। তাহলে সব মিলিয়ে আমরা এখানে বলতে পারি কে এক্স সমান 3mg। ঠিক আছে, এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তীতে বলছে এই সুতা যদি আমি কেটে ফেলি, তো সিম্পল কথা, সুতা যদি আমি কেটে ফেলি তাহলে স্মল এম ভরের বস্তু কি স্বাভাবিকভাবেই আর কোনো বাধা ধরা ছাড়া জি ত্বরণের নিচে নামা শুরু করবে না? আমি যেই সুতা কেটে ফেলবো, যেই সুতা কেটে কেটে ফেলবো, এই যে স্মল এম ভরের যেটা এ তো মানে কোনো কিছুর সাথে কন্ট্যাক্টে নেই, সেই সুতা নিয়ে সোজা নামা শুরু করবে। তার ক্ষেত্রে তাহলে এখানে সিরিয়ালটা বোঝার চেষ্টা করো, সুতা কেটে দেওয়ার পর 2m এবং স্মল এম ভরের ত্বরণ কত হবে। তাহলে এখানে নিশ্চিতভাবে বলা যায়, নিশ্চিতভাবে আমরা এই কথা বলতে পারি যে স্মল এম ভরের বস্তুটা জি ত্বরণে ডাউনওয়ার্ড যাবে। এখন জি ত্বরণে ডাউনওয়ার্ড কিন্তু আবার মাত্র দুইটা আছে, তার মানে এটা বাদ, জি/2 ত্বরণে নামবে না, জি/2 না, 2g না, জি ত্বরণে ডাউনলোড নামবে, এরকম দুইটা আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যদি বাই চান্স কখনো পরীক্ষার প্রশ্নে অপশনের মধ্যে জি ডাউনওয়ার্ড একটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার আর বাকিগুলো দেখার দরকার পড়তো না, আমি ডিরেক্ট বলতাম সুতা কেটে দেওয়ার পর স্মল এম ভরের যেটা, যে যে অপশনে স্মল এম ভরটা একমাত্র জি ধরনের ডাউনওয়ার্ড নামার ব্যাপারটা আছে, সেটাই আমার আনসার। বাট আনফরচুনেটলি এখানে জি ডাউনওয়ার্ডে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে শুরুর শুরুর দিকে হচ্ছে 2m ভরেরটা বলছে 2g আপওয়ার্ড, আর 2m ভরেরটা বলছে জি/2 আপওয়ার্ড। এখন এই জায়গাতে অর্থাৎ 2m ভরের বস্তুর ক্ষেত্রে কি ঘটবে সেটা আমাদের আলাদাভাবে দেখতে হবে। তো খেয়াল করো, সুতা কেটে দেওয়ার পর এই স্মল এম ভরের বস্তু কিন্তু আর হিসাবে নাই, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, সুতা যখন আমি কেটে দিলাম, সুতা যখন আমরা কেটে দিলাম সেই মোমেন্টে স্প্রিংটা কিন্তু এক্স পরিমাণ প্রসারিত ছিল। তো ঊর্ধ্বমুখী বলতে এখনো কে এক্স আছে। ওকে, ওকে। আর নিম্নমুখী বলে এখন কে আছে বলো তো? এটা কি খালি 2mg না, তাই তো? এখন আমরা বললাম, এখন ওভারঅল
এই বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল কি আছে বলো তো? এই যে বস্তুটা, এই বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলটা মানে ওভারঅল বলটা কি? এই বস্তুর উপর যখন সুতা কেটে দিলাম, ভালো করে ব্যাপারটা খেয়াল করো, যখন সুতা কেটে দিলাম আমি এইভাবে রাখি, যখন সুতা কেটে দিলাম ওই মোমেন্টে 2m ভরের বস্তুর উপর কি কি বল আছে? তার উপর আছে 2mg, কারণ তার ভর 2m এবং তার ওজন, ওজনের হিসাবে 2m × g আসবে। ওই মোমেন্টে কি স্প্রিং এর প্রত্যয়নী বলটা কে এক্স ছিল না? কারণ তখন পর্যন্ত এটা এক্সপেরিমেন্ট প্রসারিত। তাহলে এখন এই যে 2m ভরের বস্তু, তার উপর লব্ধি বলটা কত? সেটা কি ঊর্ধ্বমুখী বল কে এক্স মাইনাস নিম্নমুখী বল 2mg না? আমি কিভাবে বুঝলাম কে এক্স বড়? কারণ কে এক্স একটু আগে 3mg কে সামলাচ্ছিল, এখন তো এমজি নাই। তাহলে বোঝাই যাচ্ছে কে এক্স বড়। কে এক্স 2mg কেও সামলাইছে, এমজি কেও সামলাইছে। এখন কে এক্স এর সাথে কে আছে? খালি 2mg। তাহলে বুঝতেই পারতেছো কে এক্স বড়। তাহলে আমাদের এটাই হচ্ছে 2m ভরের বস্তুর উপর লব্ধি বল কে এক্স মাইনাস 2mg, তার উপর ঊর্ধ্বমুখী বল হচ্ছে কে এক্স, নিম্নমুখী বল হচ্ছে 2mg। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল মানে কি তাহলে? ভর ইন্টু ত্বরণ। 2m ভরের বস্তুর ভর তো 2m, তার ত্বরণটা তো হচ্ছে a। এখন বুঝতেছো নিশ্চয়ই, এখান থেকে আমরা ত্বরণটা বের করবো না? ত্বরণটা তাহলে কি হবে? এখন খেয়াল করো, কে এক্স সমান কি একটু আগে আমরা 3mg বের করছি না? তো কে এক্স এর জায়গায় আমরা 3mg বসাই দিই, মাইনাস 2mg, 3mg মাইনাস 2mg সমান 2 × ma। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো, 3mg থেকে 2mg গেলে থাকবে mg সমান 2m × a। এম কাটা, তাহলে বুঝতেই পারতেছো a সমান কি আসবে? g/2। অ্যান্ড দ্যাট উড বি আপওয়ার্ড, কারণ অবভিয়াস কে এক্স বড়, ওভারঅল লব্ধি বলটা উপরের দিকে থাকবে। তো দ্যাট উড বি মুভিং ইন আপওয়ার্ড ডিরেকশন উইথ g/2 অ্যাক্সেলারেশন। তাহলে বলবো 2m ভরের বস্তুটা g/2 ত্বরণে আপওয়ার্ড যাবে, আর আগেরটা তো জি ডাউনওয়ার্ড যাবে, এটা একটু আগেই বের করছি। আর স্মল এম ভরেরটা, এই হচ্ছে তাহলে আমাদের অপশনটা ই। ওকে, আশা করি বুঝছো। এই প্রশ্নে কি বলছে দেখো, একটি ভরহীন সুতা ক্ল্যাম্প দ্বারা, ক্ল্যাম্প বলতে এই কালো রঙের যেটা আছে, যেটার সাহায্যে আমরা পুরো জিনিসটাকে আম, আটকে রাখছি বা পুরো জিনিসটাকে আমরা ধরে রাখছি, সেটা ক্ল্যাম্প দ্বারা স্মল এম ভরের পুলির সাহায্যে, এই যে পুলিটা, এই যে চাকতি যেটা, সেটা হচ্ছে পুলি। স্মল এম ভরের পুলির সাহায্যে একটি ক্যাপিটাল এম ভরের বস্তুকে আটকে রাখে। সো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, আমরা এটাকে আটকে রাখছি চিত্রের মতো, চিত্রে যেভাবে দেয়া আছে। ক্ল্যাম্প দ্বারা পুলির উপর প্রযুক্ত বল নিচের কোনটি দ্বারা প্রকাশিত? সেই হচ্ছে আমাদের চারটা অপশন, টোটাল 5টা অপশন টোটাল, এই যে এগুলা। তো ক্ল্যাম্প দ্বারা, এই যে ক্ল্যাম্পটা, এই ক্ল্যাম্পটা এই পুলির উপর কি বল দিচ্ছে? তাহলে ওভারঅল ব্যাপারটা খেয়াল করো। এই পুলোটা কিন্তু কোনো দিকে যাচ্ছে না, না ডানে যাচ্ছে না বামে যাচ্ছে না, কিন্তু ওভারঅল জিনিসটাকে আমরা আটকে রাখছি না? আচ্ছা, এখন একটু খেয়াল করবা, এই যে ক্যাপিটাল এম ভরের যে বস্তুটা, এই বস্তুর ভরটা কত? এম। তাহলে তার ওজনটা কত হবে একটু বলো তো? এটার ওজন হচ্ছে আমাদের mg। তাহলে এটার ওজন যদি md হয় এবং সে যদি আটকে থাকে, যে বলা আছে না এম ক্যাপিটাল এম ভরের বস্তুকে আমরা আটকে রাখছি, তো সে যদি আটকে থাকে তাহলে অবশ্যই তার উপর ঊর্ধ্বমুখী সমান পরিমাণ বল আছে, অ্যান্ড দ্যাট শুড বি দ্য টেনশন অফ দ্য রোপ। এবং তাহলে বুঝতে পারলাম আমরা সুতার টানটাও আসলে mg এর সমান। ওকে, এটা আমরা মাথায় রাখলাম। সুতার টান, টেনশন ইন দ্য রোপ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম টাইমস জি। ওকে, তো সুতার টান যদি এদিকে mg টি হয়, তো সুতার টান তো ওইদিকেও সেম কথা না? কারণ আমি যদি এখন পুরীর পার্সপেক্টিভে চিন্তা করি, এই পাশ থেকে যদি চিন্তা করি, এটা তো টি সমান আছে, বাট আমরা আমরা কিন্তু পুলির উপর প্রযুক্ত বল নিয়ে কথা বলবো। তো তো টানের ব্যাপারটা আশা করি সবাই জানো, যে আমি যে, আচ্ছা এটা এঁকে দিই। ক্যাপিটাল এম ভরের বস্তুর উপর তো টান তো এদিকে আছে, ঠিক আছে, এটা তো সত্য কথা। আর ওইদিকে আমাদের এই পুলির পাশ থেকেও কিন্তু টানটা এদিকে কাজ করবে, সমান পরিমাণ টান, টান কিন্তু উভমুখী থাকে। তো আমরা যখন পুলির পার্সপেক্টিভ থেকে কথা বলবো, টানটা কিন্তু এদিকে। ওকে, তো টানের মান যে এমজি, তাদের তাদের কোনো সন্দেহ নেই, তো টান একটা আছে এদিকে, টান একটা আছে এদিকে। ওকে ফাইন, ভেরি গুড। এখন এখন আমাদের এই পুলির উপর কি কি বল কাজ করতেছে একটু ভালো করে খেয়াল করবা। পুলির উপর একটা বল কাজ, এই যে পুলিটা হচ্ছে বৃত্তাকার অংশটা, একটা বল কাজ করতেছে লেফটওয়ার্ড অর্থাৎ বাম দিকে, ক্যাপিটাল টি। আর এই এই পুলিটার উপর এইদিকে কি বল কাজ করতেছে একটু খেয়াল করো তো। এই পুলের উপর কি সুতার টান টি কাজ করতেছে না? ইয়াস। এই পুলের উপর কি ওভারঅল, এই যে পুলির নিজস্ব একটা ভর আছে না, নিজস্ব একটা ভর আছে না পুলির, সেটা কত? স্মল এম ইন্টু জি। তাহলে পুলির উপর ওভারঅল নিচের দিকে কাজ করতেছে ক্যাপিটাল টি ইন্টু স্মল এম জি। বুঝছো ব্যাপারটা? আমি ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করি তোমাদেরকে। আমি এটাকে আমি একটু বিন্দু পুলি মনে করি, বিন্দুটা। তো পুলির নিজের তো একটা ভর আছে, সেই ভর তো আছেই, সাথে টানটাও আছে। সোজা বাংলায় তোমাদেরকে আমি বুঝাই, এখানে টান দিয়ে আসলে জিনিসটাকে পেঁচানোর কোনো দরকার নেই। সোজা বাংলায় এভাবে চিন্তা করো, পুলি উম, মানে পুলির নিজস্ব একটা ভর আছে,
তার যেহেতু ভর আছে, তার তার উপর তার নিজস্ব ওজনতে কাজ করতেছি, সাথে পুলির উপর দিয়ে কি আমাদের এই ক্যাপিটাল এমটা গেছে না, তাহলে অবশ্যই ক্যাপিটাল এম এর যে ওজনটা সেটা তো পুলির উপরেই যাবে নাকি। তাহলে পুলির উপর ওভারঅল নিম্নমুখী বল কাজ করতেছে স্মল এম জি প্লাস ক্যাপিটাল এম জি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে। আর পুলির উপর এইদিকে কি কাজ করতেছে, ওই যে সুতার টান টি, তাই না? তো এই সুতার টান টি তো আবার ক্যাপিটাল এম জির সমান হতো, তাই তো? আচ্ছা, এই যে এটা টানের মধ্যে কিন্তু স্মল এম এর কোনো মনে করো কোনো স্টেক নাই, কারণ পুলির উপর দিয়ে সুতাটা যাচ্ছে, সুতার উপরে কিন্তু স্মল এম এর কোনো হিসাব আসেনি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এই যে পুলিটা আছে সেই পুলির উপর নিম্নমুখী বল হচ্ছে স্মল এম জি প্লাস ক্যাপিটাল এম জি, এবং বাম দিকে থাকা বলটা হচ্ছে ক্যাপিটাল এম জি। ওকে, তো এই যে পুলিটা আটকে আছে, সেই পুলিটাকে এই দুইটা বলের জন্য আটকে থাকার কথা না। একটা বল হচ্ছে বাম দিকে, একটা বল নিচের দিকে, তাহলে অবশ্যই পুলির উপর এই যেটা বলের লব্ধি বলটা এইদিকে কোন একদিকে থাকার কথা। বাট যেহেতু পুলিটা স্থির আছে, দেখো তো ক্ল্যাম্প দ্বারা পুলির উপর প্রযুক্ত বল নিচের কোনটি, পুলি তো নড়াচড়া করতেছে না, পুলি তো স্থির, তাই তো? তো যেহেতু এই বল আর এই বলের লব্ধিটা কাজ করবে এদিকে, তাহলে অবশ্যই বুঝতে হবে পুলিকে আটকে রাখার জন্য আমাদের এই ক্ল্যাম্পটা ঠিক সমান আর বিপরীতমুখী বল দিবে এদিকে। এবং এটাই কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, ক্ল্যাম্প দ্বারা পুলির উপর প্রযুক্ত বল নিচের কোনটি, অর্থাৎ এই বল আর এই বলের লব্ধি যা, তাই ক্ল্যাম্প পুলিকে দিচ্ছে। ওকে, আমি বলবো এখানে তাহলে লব্ধিটা কত হবে, যেহেতু তারা পারপেন্ডিকুলার, আমি বলবো আনসারটা হচ্ছে এম জি স্কোয়ার্ড প্লাস স্মল এম জি প্লাস ক্যাপিটাল এম জি স্কোয়ার্ড। ওকে, এখন এখান থেকে বুঝতেছো নিশ্চয়ই সবগুলা থেকে একটা করে জি স্কোয়ার বেরোবে। এখন আনসারটা এগুলোর মধ্যে কোনো একটা হবে আর কি। আমরা এখান থেকে যা জিনিসটাকে অপশন থেকে একটু চেক করে নিই, আমি এটাকে একটু নিচে নামাই, তাহলে মিলাতে সুবিধা হবে, যার সাথে মিলবে আমি সেটার সাথে আনসারটা করে দিব আর কি। এই যেটা এখানে দেখো তো, আমার সবগুলা থেকে একটা করে জি জি আছে না, আমি এখান থেকে জি স্কোয়ার যদি বের করি তাহলে কি হবে, আম, এখানে তো আমি জি বের করলে কি হবে, দেখো এখানে আমি লিখতে পারি এম স্কোয়ার জি স্কোয়ার রাখলাম। আর এখানে আমি বললাম এখানে তো জিটা কমন না, জিটা যদি কমন হয় বাইরে চলে আসে তাহলে কি হবে, বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকলো কি এম প্লাস এম স্কোয়ার। এখন এই দুইটা থেকে কি আমার জি স্কোয়ার কমন না, জি স্কোয়ার তো কমন, জি স্কোয়ার কমন কে যদি বাইরে চলে আসে কি হবে, বাইরে হয়ে যাবে জি, ভিতরে কি থাকবে এম স্কোয়ার প্লাস এম প্লাস এম স্কোয়ার। এই যে এই হচ্ছে আমার আনসার সি। এই দেখো এম প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, জিটা কিন্তু বাইরে, খেয়াল করো জি কিন্তু রুটের বাইরে আছে। এই হচ্ছে আমার আনসার অপশন সি। সো এটা মূলত তিনটা বলের লব্ধি শূন্য হওয়ার কনসেপ্টটা এখানে আসছে। সেখানে এগেইন আমি তোমাদেরকে যে জিনিসটা মনে করাবো, সুতার টান অনেক ক্ষেত্রেই কনফিউজিং হয়ে যায়, সেই জায়গায় কিছু বেসিক কনসেপ্ট একটু খাটাইতে পারলে ব্যাপারটা আসলে ইজি হয়। যেমন ধরো এখানে আমি টান নিয়ে কথা না বলে ডিরেক্ট কি বলছি, ডিরেক্ট এখানে এই কথা বলছি যে আমাদের এই পুলির উপর এদিকে কি বল কাজ করতেছে, পুলির উপর এদিকে কাজ করতেছে তার নিজের ওজন, তার নিজের ওজন তো আছেই, সেদিকে পুলির সাথে কানেক্ট করেই তো আমি সুতাটা ঝুলাইছি না। তো ওই ভারী বস্তুটাও তো আছে, তাহলে ওভারঅল পুলির উপর পড়তেছে এদিকে কে, এমজি প্লাস এমজি। তো এটা যদি নিচে না নামে, কমন সেন্সের ব্যাপার, এই পুরা জিনিসটা যদি নিচে না নামে, মানে ওভারঅল তো সুতা নামতেছে না, তাই না? তাহলে যদি ওভারঅল জিনিসটা না নামে, নিশ্চয়ই উল্টা দিকে সমান পরিমাণ একটা বল আছে, এবং সেটা সেটা সুতার টান, ব্যালেন্সের ব্যাপার এখানে, তাই না? নামতেছে না মানে কি, এই দুইটা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স হয়ে গেছে, তো এটা এবং এটা সমান, তাই এটা নিচেও যাচ্ছে না, উপরে উঠতেছে না। ঠিক আছে, সুতা কিন্তু যদি কোনো একদিকে বল বেশি থাকে সেদিকে যাওয়া শুরু করবে, যেহেতু সে যাচ্ছে না, তার মানে এমজি প্লাস ক্যাপিটাল এমজি মিলে যা উল্টা দিকে মানে এই যে প্রসেসটাতে বুঝতেছই, সুতার টানটা একদিকে তাই হবে। ঠিক আছে, এই দুটার লব্ধি যা, তা তো এদিকে, তাই না? এই দুটো লব্ধি যে ব্যাপারটা মাথায় রাখবা, টান কিন্তু মোটেও এখানে লব্ধি শূন্য দিচ্ছে না তোমাকে, বাট ব্যাপারটা হচ্ছে জাস্ট এইটার উপর দিয়ে যখন আমার ব্যাপারটা যাচ্ছে, এখানে যদি হয় 100 নিউটন আর এদিকে যদি থাকে 100 নিউটন, তাহলে মানে হচ্ছে জিনিসটা ওভারঅল মুভ করবে না, তার মানে কিন্তু লব্ধি শূন্য ব্যাপারটা এরকম না। এই বল আর এই বলের কিন্তু একটা লব্ধি আছে, সেটা কোন দিকে, সেটা এদিকে। তো সেটাকে ব্যালেন্স করতেছে কে, এই যে ক্ল্যাম্পটা যেটা দিয়ে আমি এটাকে আটকে রাখছি, কাঠের টুকরা বলো অথবা রড বলো, সে কিন্তু সমান পরিমাণ বিপরীতমুখী বল দিচ্ছে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। এনাফ কথা বলে ফেলছি। আচ্ছা, পরেরটাতে আসি। এখানে কি বলছে, এখানে বলছে 0.1 কেজি ভরের একটি ব্লককে একটি দেয়ালের সাথে, দেয়াল মানে তো অনুভূমিক উলম্ব রেখা, 0.1 কেজি ভরের একটি ব্লককে, আমি বললাম 0.1 কেজি ভরের একটা ব্লককে একটা দেয়ালের সাথে অনুভূমিক 5 নিউটন বল প্রয়োগের মাধ্যমে আটকে রাখা হয়েছে। তাহলে আমি তার উপর 5 নিউটন বল প্রয়োগ করছি এবং সে আটকে আছে।
যদি ব্লক এবং দেয়ালের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক হয় 0.5, তবে ব্লকের উপরে প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত? সে ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। আমরা কিন্তু এটাকে আটকে রাখছি। তাহলে আমরা এই বল প্রয়োগের কারণে ব্লকটা কিন্তু উলম্ব বরাবর আটকে থাকার কোনো কথা না, আনলেস দেয়ার ইজ এ ফ্রিকশন। তার মানে আমি যদি এই ব্লকের উপর 5 নিউটন দিই, তাহলে নিশ্চয়ই এটার মাধ্যমে মানে ওটার বিপরীতে দেয়ালটাও আমাকে সমান আর বিপরীতমুখী 5 নিউটন দিবে। এবং আমরা জানি আমাদের এই বস্তুটা নিচে নামার জন্য যে বলটা কাজ করে সেটা অবশ্যই তার ওজন, তাই না? এই যে 0.1 কেজি ভরের বস্তু না, তাই আমি বললাম তার ওজনটা হচ্ছে 0.1 × 9.8, যেটা ডাউনওয়ার্ড কাজ করতেছে। তো এই বলের জন্য তো তার নিচে নামার কথা। এই উলম্ব, এই অনুভূমিক বরাবর দিয়ে 5 নিউটন কিন্তু এই 0.19.8কে আটকাতে পারবে না। সো হাউ ডাজ ইট স্টপ মুভিং? কারণ হচ্ছে এই যে উলম্ব প্রতিক্রিয়া আছে না, এই উলম্ব প্রতিক্রিয়ার কারণেই কিন্তু ঘর্ষণ বলটা তৈরি হয়। কারণ আমরা জানি ঘর্ষণ বল সমান কি, μ × r। যেখানে তোকে প্রশ্ন বলছে মিউ হচ্ছে 0.5, আর উলম্ব প্রতিক্রিয়াটা কত দেখো তো, এটা কি এই যে 5 নিউটন না, 0.5 × 5 কত হয়, 2.5। ওকে, তো এই হচ্ছে ঘর্ষণ বলের মান। তো ঘর্ষণ বলের মান কিন্তু এটা ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? বলছে কি দেখো তো, ব্লকের উপর প্রযুক্ত ঘর্ষণ বলের মানটা কত। এখন এই যে ঘর্ষণ গুণাঙ্ক থেকে পাওয়া যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা, এটা কিন্তু মূলত বোঝাচ্ছে তোমাকে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। বাট বস্তুর ওজনটা কত? বস্তুর ওজন কি 0.19.8 না? তো 0.1 × 9.8 আসলে কত হয় আমরা দেখি। 0.1 × 9.8, সেটা কত হয়? সেটা এক্স্যাক্টলি হচ্ছে 0.98। অর্থাৎ এই বস্তুটাকে আটকে রাখার জন্য আমার মূলত উল্টা দিকে 0.98 দেওয়ার কথা। ঘর্ষণ বল 2.5 আছে, তার মানে এটা না যে তোমার এখানে ঘর্ষণ বল মানে এটা তো সীমান্তিক মান না। সীমান্তিক মানে কিন্তু অ্যাক্টিভলি এই ঘর্ষণ কাজ করেছে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন যেটা আমাকে বলতেছে এই তল এই উলম্ব প্রতিক্রিয়ার কারণে ম্যাক্সিমাম এটা দিতে পারে। ঠিক আছে। বাট যেহেতু আমাদের বস্তুটার ওজন হচ্ছে 0.99.8, যেটা হচ্ছে আসলে 0.98, তাহলে এটাকে আটকে রাখার জন্য কিন্তু ঘর্ষণ বলটা 1 নিউটন হওয়ার দরকার নেই, যেখানে আমার কাছে অ্যাভেলেবল আছে বা এটা আমার স্টকে আছে 2.5 নিউটন। তাই তোমার বুঝতে হবে যে পরিমাণ দরকার সেই পরিমাণে ঘর্ষণ আসবে যাতে করে বস্তুটা আটকে থাকে। ইট ইজ অ্যাবাউট স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের কাজ হচ্ছে কি, বস্তুকে আটকে রাখা। এখন তুমি যদি একটা বস্তুর উপর এদিকে 1 নিউটন দাও, আর স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, আমি আবার তোমাদেরকে ব্যাপারটা বোঝাই। স্ট্যাটিক ফ্রিকশন বলতে কি বোঝায়, এই যে এখানে যদিও এটা কোড করে নাই স্ট্যাটিক ফ্রিকশন, বাট এটা তোমাদের বুঝে নিতে হবে। স্ট্যাটিক ফ্রিকশন এফএস সমান μs × r। এখানে যে মনে করে মানটা আসলে 25 নিউটন, তার মানে হচ্ছে এই তল আমার এই বস্তুকে ম্যাক্সিমাম 25 নিউটন বল দিতে পারে ওয়েন ইট নিডস টু স্টপ দ্য মুভমেন্ট। সো এটা হচ্ছে তার ম্যাক্সিমাম লিমিট, যে সে স্থিতিঘর্ষণের এটা হচ্ছে সীমান্তিক মান, সর্বোচ্চ সেটা দিতে পারে। বাট যখন তুমি বস্তুটাকে দিচ্ছ 1 নিউটন, সে কিন্তু যেচে আইসা এখানে 25 দিবে না। কারণ তুমি দিলে 1 নিউটন, 25 নিউটন যদি সে দিয়ে দেয় উল্টা দিকে ঘর্ষণ, তাহলে তো ঘর্ষণের কারণে বস্তু চলা শুরু করবে। সেটা তো হওয়ার কথা না। তুমি যদি 1 দাও, সে 1 দিবে। তুমি যদি 2 দাও, সে 2 দিবে। এই হচ্ছে কথা। তা যেহেতু এখানে বস্তুর ওজনটা 0.198 নিউটন, তাহলে ঘর্ষণটাও এই স্টক থেকে জাস্ট 0.98 নিউটনই লাগবে। আনসার হচ্ছে 0.98 নিউটন, নট 2.5। অনেকে এই ভুলটা করে থাকে, এফ সমান μ × r দিয়ে কাজটা করে ফেলে। বাট এফ সমান μ × r এর আনসারটাই ঘর্ষণ হবে যখন ইটস অ্যাবাউট কাইনেটিক ফ্রিকশন। যদি এখানে গতিশীলতার কথা বলতো, তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবে। কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিন্তু বদলাবে না। আর এটা হচ্ছে আমাদের স্থিতিকর্ষণের ক্ষেত্রে যে মানটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ওয়েন উই নিড দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন, ইট উইল প্রোভাইড দ্যাট। বাট যখন আমার লাগবে না, ইনফ্যাক্ট আমি যদি এখানে কোনো বল না দিই, স্থিতিকর্ষণ দরকার নেই, তখন এদিকেও কিছু আসবে না। আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পারছো। আসো পরেরটাতে। এখানে কি বলছে, 2 কেজি ভরের একটি বস্তু অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত অমসৃণ তলে স্থির অবস্থায় আছে। ব্লক এবং তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.7। ব্লকের উপর প্রযুক্ত ঘর্ষণ বল, সিমিলার প্রশ্ন। আমরা দেখি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত অমসৃণ তল। এই যে অমসৃণ তল মানে ঘর্ষণযুক্ত তল আর কি। তো এই যে 2 কেজি ভরের বস্তুটা 30 ডিগ্রি কোণে আনত অমসৃণ তলে স্থির অবস্থায় আছে। ব্লক এবং তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.7। ব্লকের উপর ঘর্ষণ বলের মানটা কত হবে? তো তোমাদের এখন এখন কনসেপ্টুয়ালি আশা করি বুঝে গেছো যে এক্স্যাক্টলি যা লাগবে তাই দেয়া হবে। যেহেতু সে স্থির আছে, আমাদের দেখতে হবে তাকে গতিশীল করার জন্য এখানে কাজ করতেছে কে, ওজনের এই যে তল বরাবর অংশটা। তো ওজন কত, 2 × 9.8 না? 2 × 9.8 তো আমার ওজন, তাই না?
এই ওজনের এই বর্গের উপাংশ কত? mg সাইন থিটা, সাইন থার্টি মানে সাইন থার্টি না, সাইন থার্টি তো হাফ, তাহলে mg ইন্টু হাফ। যেহেতু বস্তুর ভর 2 কেজি, 2/2 কাটাকাটি জি থাকবে, তাহলে আমরা বলতে পারি এখানে নিম্নমুখী যে বলটা সেটার মান হচ্ছে 9.8 নিউটন। এখন এই বস্তুর উপর তল বরাবর নিচের দিকে 9.8 নিউটন যদি কাজ করে, তাহলে আমার ঘর্ষণটা এক্স্যাক্টলি এটাই হওয়া লাগবে, যেহেতু বস্তুটা স্থির আছে 9.8 নিউটন। আমি সেটা দাগাই দিতাম 9.8 নিউটন দেখেই, এই যে একটা অপশন আছে না, জাস্ট 9.8 নিউটন, আমি দাগাই দিতাম যদি না এখানে নান থাকতো। বাট এমন হতেই পারে যে স্থিতিকর্ষণ গুণাঙ্ক দিয়ে দেখলাম যে স্থিতিকর্ষণের ম্যাক্সিমাম মানটা আসলে 9.8ই না, তাহলে তো এখানে আমার আনসার নান হবে, তাই না? আচ্ছা, কিন্তু কথা হচ্ছে প্রশ্ন যেহেতু বলেই দিছে স্থির অবস্থায় আছে, তাহলে দেয়ার ইজ নো আদার অপশন দেন আদার দেন টু বি 9.8 নিউটন। কারণ ঘর্ষণ বল 9.8 হতে বাধ্য, যেহেতু নিম্নমুখী বল 9.8 নিউটন, ঘর্ষণ বল 9.8 নিউটন হতে বাধ্য যদি আমার বস্তুটাকে স্থির রাখতে হয়। স্টিল আমরা রিস্ক নিব না, আমরা দেখব স্থিতিকর্ষণ বলের মানটা কত হয়। আমি বলবো এফএস সমান মিউএস ইন্টু আর। মিউএস কত? 0.7। আর কত? আর কিন্তু হচ্ছে এই যে উলম্ব প্রতিক্রিয়া, তো আমাদের ওজনের এই বরাবর উপাংশ কত? 2 × 9.8 ইন্টু cos 30। cos 30 মানে √3/2 না? √3/2 এর 2/2 কাটা, তো এখানে থাকবে কত? 9.8 √3। তাহলে উলম্ব প্রতিক্রিয়াটা কত হবে? 9.8 √3। আমরা সিম্পলি এখানে 9.8 √3টা বসাবো, 0.7 দিয়ে গুণ করবো, দেখি কত আসে। 0.7 টাইমস 9.8 √3, দেখো তো কত আসে? 11.88। অর্থাৎ আমাদের স্থিতিঘর্ষণের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 11.88 নিউটন। অনেকে আবারও এখানে সেম ভুল করবে, এইভাবে সুন্দর মতো ঘর্ষণ বলে মানটা বের করে দাগাই দিবে, এই যে 9.8 √3 আছে না একটা, অনেকে এটা দাগাবে, বাট এটা আসলে আনসার না। আনসার হচ্ছে 9.8, কারণ বস্তুকে আটকাতে তোমার 9.8ই লাগবে। ওকে, এই ব্যাপারটা কিন্তু অনেকের মাথাতেই থাকে না, এই জন্য আমি দুইটা প্রবলেম দিচ্ছি এখানে এই সেম টপিক থেকে। আসো পরেরটাতে, এগেইন ঘর্ষণের প্রশ্ন। নিচের ব্যবস্থার নিচের ব্যবস্থায় এফ বলের সর্বোচ্চ মান কি হবে যাতে বস্তুটি না নড়ে? ওকে, তো এখানে তোমাকে যে মিউ দিছে এটা হচ্ছে নড়াচড়া না করানোর কম্পাঙ্ক কোফিশিয়েন্ট, তো এটা হচ্ছে 1/2 √3, ঠিক আছে। এখন বলছে এফ বলের সর্বোচ্চ মান কি হবে যাতে বস্তুটি না নড়ে। অর্থাৎ তুমি যদি জানো যে স্থিতিঘর্ষণের সীমান্তিক মান হচ্ছে 20 নিউটন, আর তুমি বস্তুকে নাড়ানোর জন্য দিয়ে দিছো 21 নিউটন, তাহলে তো স্থিতিকর্ষণের সর্বোচ্চ মানটা দিয়ে তো আটকানো যাবে না। এখানে এটাই বলছে সর্বোচ্চ মান কি হবে যাতে করে বস্তুটি না নড়ে। অর্থাৎ স্থিতিকর্ষণের যে সীমান্তিক মান, তোমার প্রযুক্ত বলের এই তল বরাবর অংশটা এক্স্যাক্টলি তাই হওয়া লাগবে, বাট সেই অনুযায়ী এফ বলের মানটা কিন্তু তোমার কিছু একটা আসবে। তুমি কিন্তু একদম অনুভূমিক বলতেছো না, তাই না? তোমার প্রযুক্ত বলের একটা উপাংশ এই বরাবর থাকবে, দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স ফ্রম স্ট্যাটিক ফ্রিকশন। তো আমরা প্রথমে দেখি যে আমাদের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনটা কত আসে। দেখো, আমাদের এখানে আহ, এখানে আরো আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের সূত্রটা কি জানি? এফ এস সমান মিউ এস ইন্টু আর। তো মিউ এস কত? বলছে না 1/2 √3, আমি বসালাম 1/2 √3। আর কত? আর কিন্তু সিম্পলি তুমি এই বস্তুর ভর √3 কেজি দেখে √3 ইন্টু 9.8 বললে হবে না। কেন? কারণ এইদিকে তো কাজ করতেছে ঠিক আছে এমজি, বাট তোমার এই যে প্রযুক্ত বল, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু তোমরা লন রোলার ঠেলার থেকে টানা কেন সহজেই টপিকে পড়ছো। এই যে এফ বলটা, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি সমান্তরাল স্থানান্তরের মাধ্যমে, খেয়াল করবা এই কোণ যদি 60 হয়, আমার কি এই কোণটা 60 না? তাহলে আমার আমার প্রযুক্ত বলের এই যে আমার যে প্রযুক্ত বল এফ, সেই বলের এই দিকের উপাংশ হচ্ছে F cos 60, আর এইদিকে একটু উপাংশ আছে, দ্যাট ইজ F sin 60। এই F sin 60 কিন্তু আমার বস্তুর ওজনটা বাড়াবে, অর্থাৎ এই তলের উপর প্রযুক্ত বলের পরিমাণটা ওভারঅল কি হবে? দ্যাট উড বি √3 কেজি, তো √3 ইন্টু 9.8 প্লাস F sin 60। sin 60 মানে কত? √3/2, তাহলে F ইন্টু √3/2। তাহলে ওভারঅল তলের উপর কিন্তু এই বলটা পড়তেছে, ওভারঅল তলের উপর কি পড়তেছে? √3 ইন্টু 9.8 প্লাস F √3/2। তাহলে প্রতিক্রিয়াটা কি হবে? এক্স্যাক্টলি এটা, সেটা কি হবে? √3 ইন্টু 9.8, এটা হচ্ছে ওজন, প্লাস আমার প্রযুক্ত বলের জন্য নিম্নমুখী যে বলটা সেটা কিন্তু এখন প্রতিক্রিয়াতে আসবে F √3/2। তো দিস ইজ দ্য নর্মাল রিয়াকশন ফ্রম দ্য সারফেস। মিউএস ইন্টু আরেক কি বসবে? এই যে এখানে আমি বসাবো এই পুরোটা, √3 ইন্টু 9.8 প্লাস F √3/2।
আর গুণ টুন করো, দেখো কি আসে। এটা দ্বারা যদি গুণ করি √3 থেকে কাটা যাবে, তাহলে হাফ 9.8, 9.8/2 হচ্ছে 4.9। দেন আমি যদি এটা দ্বারা গুণ করি, এটা কি f√3/2 না? আবার যদি গুণ করি, আমার এখানে কি √3 থেকে কাটা যাবে, তাহলে কি থাকবে? √3 থেকে কাটা যদি যায়, তাহলে f/4 থাকবে। তো এই যে আমাদের স্থিতিকোষণের সর্বোচ্চ মানটা, আমার প্রযুক্ত বলের, আমার ভালো করে খেয়াল করবা, আমার প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ এক্স্যাক্টলি এটার সমান হতে হবে, যাতে করে বস্তুটি না নড়ে। এবং মানে বুঝছো নিশ্চয়ই যে আমি ম্যাক্সিমাম বলটা দিব যাতে করে বস্তুটা না নড়ে, অর্থাৎ আমার প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ যাতে এটার সমান হয়। আমার প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ যদি এর থেকে বড় হয়ে যায়, বস্তু কিন্তু আর স্থির থাকবে না, নড়াচড়া শুরু করবে। তাই বলবো 4.9 প্লাস f/4 ইকুয়ালস আমার প্রযুক্ত বলের এক্স অক্ষ বলের উপাংশ, যেটা হচ্ছে f cos 60, যেটি দ্যাট ইজ f/2। এখন দুই পার্ট সলভ করে কি আমরা এফ এর মান বের করতে পারবো না? অবশ্যই পারার কথা। বলবো 4.9 সমান f/2 মাইনাস f/4। চার লসাগু নাও, 2f মাইনাস, বুঝছো এটা আসলে f/2 থেকে f/4 গেলে f/4 হবে। তাহলে আমি বলতে পারি f সমান কি 4 টাইমস 4.9। তো 4 টাইমস 4.9 আসলে কি হবে? 2 × 4 হচ্ছে 9.8, আবার গুণ করলে 2 হচ্ছে 19.6 নিউটন। তো আমার প্রযুক্ত বল ম্যাক্সিমাম হতে পারবে 19.6 নিউটন। বাট যেহেতু এখানে জি এর মান 10 ধরছে, তাহলে বুঝতেছো নিশ্চয়ই 9.8-এর জায়গায় আমরা 10 ধরে কাজ করব। সো দ্যাট উড বি 20 নিউটন। আমি সর্বোচ্চ 20 নিউটন বল দিতে পারি, যাতে করে বস্তুটা না নড়ে। তো এটাও ঘর্ষণের একটা চমৎকার এক্সাম্পল ছিল। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরের প্রশ্নটা দেখো। 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে তলের উপর, তলের সাথে উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হয় এবং একই কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলিত হয়। বস্তুটির উপর তল দ্বারা প্রযুক্ত বলের ঘাত। তো আমরা সবাই জানি কাহিনীটা কিরকম। এটা যদি আমাদের তল হয়, একটা বস্তু 5 কেজি ভরের যে 5 মিটার পার সেকেন্ড বেগে তলের উপর, তলের সাথে উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ আমি যদি এখানে বলি আমার একটা উলম্ব রেখা আছে এখানে, এই উলম্ব রেখার সাথে বস্তুটা আসছে 30 ডিগ্রি কোণে এবং কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে আমাদের এই 5 কেজি ভরের বস্তুটা উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এবং সে একই কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ সে যখন এখান থেকে প্রস্থান করবে বা চলে যাবে, তখন তার বেগ কোণটা এক্স্যাক্টলি সেম থাকবে, দ্যাট ইজ 30, বা তার বেগের মানটা 4 মিটার পার সেকেন্ড হবে। প্রশ্ন করছে বস্তুটির উপর তল দ্বারা প্রযুক্ত বলের ঘাত কত। So, আমরা সবাই জানি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বাট ইটস ইন ভেক্টর। অবশ্যই বলের ঘাত তো ভেক্টর রাশি, ভরবেগের পরিবর্তন ভেক্টর রাশি। তাহলে ভেক্টর দিয়ে যদি কথা বলি, কারণ এখানে কোণগুলা কিন্তু এখন আর একই রেখা বরাবর না, যে ডানে আসলো বামে গেল, উপরে থেকে আসলো নিচের দিকে, নিচে আসলো উপরে গেলে, এরকম না। এটা কিন্তু কোনাকুনি একটা ব্যাপার। সেখানে আমাদের জেনুইনলি ভরবেগের পরিবর্তনের ভেক্টর কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। বলবো শেষ ভরবেগের ভেক্টর মাইনাস আদি ভরবেগের ভেক্টর। তো শেষ ভরবেগের ভেক্টর তো থাকলো, এই পিএফ ভেক্টর মাইনাস পিআই ভেক্টর মানে আসলে কি? মানে হচ্ছে পিএফ ভেক্টরের সাথে পি মাইনাস পিআই ভেক্টরের বা পিআই এর বিপরীত ভেক্টর লব্ধি বের করা। সো এটা কি আমার পিআই ভেক্টর না, আদি ভরবেগের ভেক্টরটা? তো মাইনাস পিআই ভেক্টরটা কোন দিকে আছে বলো তো? মাইনাস পিআই ভেক্টরটাকে এটাকে জাস্ট উল্টাই দিলে হবে না? এই হচ্ছে মাইনাস পিআই ভেক্টর। সো আমাদের কি কাজ কি মূলত? মাইনাস পিআই এর সাথে, এটাকে আমার পিএফ না, তাহলে আমরা যদি ডিরেক্ট পিএফ এর সাথে মাইনাস পিআই লব্ধি বের করি, এবং সেটার জন্য কিন্তু জিনিসটা একদম রেডি হয়ে আছে। দেখো, পিএফ এভাবে আছে, মাইনাস পি এভাবে আছে, এই দুইটারই তো লব্ধি বের করবে না। এখন আর ভরবেগ চিন্তা না করে, বিপরীত ভেক্টর চিন্তা না করে, দুইটা ভেক্টর লব্ধির মতো করে ভাবো, এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর, লাল রঙেরটা হচ্ছে বি ভেক্টর, কালো রঙেরটা হচ্ছে এ ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাদের মান কত? চোখের সামনে দেখতেছো। 5 কেজি ভরের বস্তুর বেগ যদি আমি জানি, ভরবেগ জানি, 5 কেজি ভরের বস্তুর বেগ যদি আমি জানি, ভরবেগ জানি, তো আমরা এখানে বলবো যে আমাদের আনসারটা হচ্ছে, বা লব্ধিটা হচ্ছে এখানে আসলে √πi² প্লাস pf²। এত কিছু তার পরীক্ষায় লিখবা না, জাস্ট ডিরেক্ট বসে বসে মান বের করবা। আমি জাস্ট নোটের পারপাসে লিখতেছি। pi × pf × cos কত ডিগ্রি দেখো তো এখানে কোনটা? 60, দ্যাট উইল গিভ ইউ হাফ। এখন পিআই এর জায়গায় কে বসবে? এই যে 5 × 5 = 25, 25-এর বর্গ। পিএফ এর জায়গায় কি বসবে? 4 × 5 = 20, 20-এর বর্গ। তারপরে 2 × 25 × 20 × হাফ, এই হাফের 2 আর এই 2 কাটা। এখন বাকিটা দিয়ে সলভ করতে পারবা, দেখি কত আসে আনসারটা। √25² প্লাস 20²
প্লাস 25 × 20, আনসার কত আসে? 5√61। দেখো তো 5√61 আছে কিনা। এই যে 5√61, 39.05। এই যে আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন। আচ্ছা, পরটা। একটি বস্তু, এটা আসলে আইআইটিতে আসলে এই প্রশ্নটা কোনো এক সালে, একদম 80s অথবা 90s এর সময় একটা প্রশ্ন, এটা আইআইটির প্রশ্ন। একটি বস্তু 1:1:2 ভরের অনুপাতে বিস্ফোরিত হয় এবং সমান ভরের খণ্ডদ্বয় পরস্পর 60 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়। তৃতীয় খণ্ডের দ্রুতি কত? তো একটা বস্তু বিস্ফোরিত হওয়ার আগে তো স্থির ছিল, তাই না? বিস্ফোরিত হওয়ার পরে সে 1:1:2, অর্থাৎ আগে সে এইভাবে ছিল, এখন সে 3 টুকরায় ভাঙছে। বিস্ফোরণের পরে কি হয়েছে? এই এক টুকরা এবং তার সাথে সমান আরেকটা টুকরা আছে এবং আরেকটা আছে তাদের দ্বিগুণ ভরের, সেটাকে একটু বড় করে আঁকলাম এখানে। তো কি বলছে প্রশ্নে? সমান ভরের খণ্ডদ্বয় পরস্পর 60 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হয়। তাই বললাম সমান ভরের যে খণ্ডদ্বয়, এটার ভরকে আমি যদি এম বলি, সে 20 মিটার/সেকেন্ড বেগে গেছে, সেও 20 মিটার/সেকেন্ড বেগে গেছে, এবং তাদের মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি। এখানে মেইন কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে বিস্ফোরণের আগে মোট ভরবেগ শূন্য ছিল না। আর যখনই দেখবা তুমি কোণ চলে আসছে, অর্থাৎ 0 ডিগ্রি 180 ডিগ্রিকে কিন্তু আমরা ওই অর্থে কোণ বলি না, এগুলোকে জাস্ট যোগ বিয়োগ দিয়ে মিলাই ফেলা যায়। বাট যখনই অ্যাঙ্গেলটা 0 বা 180 ছাড়া অন্য কোনো কোণ, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম হয়ে যাবে, তখন তোমাকে রিয়েল ভেক্টর নিয়ে কাজ করতে হবে। তো যখন রিয়েল ভেক্টর, তখন আমরা মোট না বলে কথাটা বলবো লব্ধি। তাহলে বিস্ফোরণের আগে লব্ধি ভরবেগ ছিল শূন্য। সো যেহেতু এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, বিস্ফোরণের পরেও লব্ধি ভরবেগ শূন্য হতে হবে। তো যেহেতু প্রথম দুইটার ভরবেগ আসলে সমান, মানে মানের দিক থেকে সমান না, যে এটার ভর যদি আমি বলি এম, 1:1:2 না, আমি এটাকে বললাম এম, এটাকে বললাম এম, তাহলে তৃতীয়টা হবে 3m। এম ভরের বস্তু যদি 20 মিটার/সেকেন্ড বেগে যায়, ওইটাও তো 20 মিটার/সেকেন্ড বেগে গেছে, তাহলে এই দুইটার লব্ধি যা, তৃতীয়টার মান কি এক্স্যাক্টলি তাই হতে হবে না? এবং বিপরীতমুখী, তাহলে তো লব্ধি শূন্য আসবে না, তাই না? তিনটা বস্তুর ভরবেগের লব্ধি অবশ্যই শূন্য আসতে হবে, কারণ আদিতেও তাদের ভরবেগের লব্ধি শূন্য ছিল। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে 20m, ধরে নিচ্ছি আমরা যে বস্তুর বেগ যেহেতু 20 মিটার/সেকেন্ড এবং ভর যেহেতু এম, তাহলে ওই ভরবেগের সূত্র 20m। এটাও 20m। 20m এবং 20m এর লব্ধি ডেফিনেটলি মাঝখান দিয়ে যাবে, এইভাবে যাবে 30 ডিগ্রি কোণে, তাই না? এবং সেটার মান কত? আমরা দেখি কত আসে। 20m² +20m² +2 মাথায় রাখবা 20m কিন্তু 20 মিটার না, 20m হচ্ছে এখানে 20 বেগের মান, এম হচ্ছে ভর। তা 2 × 20m, তাহলে 20m গুণ করলে কত হবে? এটা আবার আরেকটা 20m² না, × cos 60, যেটা তোমাকে হাফ দেবে, কাজটা একটু সহজ হয়ে গেল। তো এখানে টোটাল তিনটা 20m² আছে না, 3 20m², যেটাকে রুট করলে হবে 20m√3। তো এই যে আমাদের সমান ভরের দুইটার ভরবেগ আসলো 20m√3। তাহলে কি এইটার মান যা, এক্স্যাক্টলি সেই মানটা উল্টা দিকে থাকবে না আমার তৃতীয় বস্তুটার? তাহলে সেটার জন্য আমি কি বলবো? 20m√3। এখন তৃতীয় বস্তুর যদি আমি আলাদাভাবে ওই তার হিসেবে যদি বলি ভরবেগটা কত, তার ভরটাকে 3m না, তার বেগটাকে আমি ভি বলতে পারি না? পারি। তাহলে এখন দুইটাকে ম্যাচ করো, হিসাব করো, এম কাটা। তাহলে আমরা ভি সমান কত পাচ্ছি? 20√3/3। তাহলে আমরা পাবো এখানে 20/√3। এই যে আমাদের আনসার 20। ও, আনসার মেবি নাই, কারণ এখানে 20/√3 দেখা যাচ্ছে না। আর আমি কোনো ভুল করে থাকলে আহ, আশা করি ভুল করি নাই, অপশন ই হবে আনসার নান, কারণ আনসারটা হচ্ছে 20/√3। আমাদের এখানে 20/√3 নাই, 20√3 আছে, 20/√3 নাই। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। আনসার হচ্ছে নান। তারপরটাতে আসো। এখানে বলছে 2 কেজি ভরের একটি বস্তু একটি সুতার সাহায্যে ঝুলানো। ওকে। বস্তুটিকে সুতার সাহায্যে আদি অবস্থান থেকে নিচের দিকে, আদি অবস্থান মানে কি এটা বোঝাচ্ছে আর কি, এই যে এইভাবে সে ঝুলানো ছিল, তো এই 2 কেজি ভরের বস্তুটা ঝুলানো ছিল মানে কিছু একটা মাধ্যমে তাকে আমরা আটকে রাখছি। এখন বলছে বস্তুটিকে সুতার সাহায্যে আদি অবস্থান থেকে নিচের দিকে 12 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামাতে চাইলে সুতায় টান কি হবে? তো অলরেডি অভিকর্ষীয় ত্বরণ তো জি আছেই, তো তার উপর যদি আমি বলি ত্বরণটা কত, এমনি কত ত্বরণ কাজ করে, সেক্ষেত্রে কি এই পরিমাণটা আহ, 10 না? এখন একটু নর্মাল চিন্তা করো, প্রথমে কি বলছে? ঝুলানো, তার মানে নিচের দিকে যা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নিচের দিকে আসলে 20 নিউটন না?
নিচের দিকে 20 নিউটন, কারণ তার ভর 10 কেজি, 2 কেজি, অভিকর্ষীয় ত্বরণ 10, 20 নিউটন। তাহলে অবশ্যই তাকে যে আমি ঝুলাই রাখছিলাম, সেজন্য ঊর্ধ্বমুখী টানের পরিমাণটা 20 নিউটন ছিল, নাহলে তো সে ঝুলে থাকতো না। ওকে, এখন বলছে যদি আমি চাই বস্তুটি তার আদি অবস্থান থেকে 12 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নামুক, তাহলে আমি কি চাচ্ছি আসলে? আমি চাচ্ছি আমি চাচ্ছি সে ওভারঅল নিচের দিকে তো তার উপরে 20 আসে, এখন চাচ্ছি কি 12 মিটার/সেকেন্ড স্কয়ার না। 12 মিটার/সেকেন্ড স্কয়ারের কথার মানে কি? আমি চাচ্ছি বস্তুটার উপর প্রযুক্ত বলটা ওভারঅল 12 × 2 24 নিউটন হোক, তাই না? এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবা। বস্তুর ওজন অলরেডি 20 নিউটন, তাই না? আমি যদি চাই সে নিচের দিকে 24 নিউটন অনুভব করুক, দেখো ত্বরণে নামাতে চাইলে আমি চাচ্ছি তার সাথে 24 নিউটন বল হিসাব করে, যাতে তার তার সাথে চলে আসে। অলরেডি তার কাছে 20 নিউটন আছে। আমি যদি চাই সে নিচের দিকে 24 অনুভব করুক, আমার কি নিচের দিকে আরো 4 দেওয়ার কথা না? এবং ম্যাথমেটিক্যালি তো সত্য কথা, আমি যদি নিচের দিকে আরো 4 দিই, দেখো কি বলছে, আদি অবস্থান থেকে নিচের দিকে 12 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নামাতে চাইলে সুতায় টান কি দিতে হবে? তো আমরা নর্মালি ম্যাথমেটিক্যালি বলতে পারি তার উপর অলরেডি 20 নিউটন আছে, আমি যদি তার সাথে আরো 4 অ্যাড করে দিই, ইট উইল গেট 24 নিউটন, দ্যাট উইল গিভ ইট 12 মিটার/সেকেন্ড স্কয়ার। খুবই সিম্পল কথা। তো এখানে এটা বলাই যায় 4 নিউটন। বাট একটু ভালো করে চিন্তা করে দেখো তো, তবে সুতা দিয়ে 4 নিউটন কেমনে দিবা তাকে? সুতা দিয়ে কি আমরা টান উপরের দিকে দেই না? বা সুতা দিয়ে কি বস্তুর উল্টা দিকে টান দেই না? তো তুমি একটা সুতা দিয়ে তার উপরে এমনে টান দিবে কেমনে? ইট ইজ নট লজিক্যাল, তাই না? তার মানে সুতা দিয়ে আসলে ঠেলা দেওয়া যায় না। আমার আমার কিন্তু এখানে প্রশ্ন যা চাইছে সেটা মূলত হচ্ছে ঠেলা দেওয়ার ব্যাপার। এটা করতে পারবো আমরা তখন যখন ইটস এ রিজিড বডি অথবা দৃঢ় বস্তু অথবা রড টাইপের কিছু। এরকম যদি হয়তো রড, তাহলে আমি তাকে তার নিচের দিকে 20 আছে, আমি তার সাথে আরো 4 এড করে বলতে পারতাম যে তুমি 24 পাইছো, তুমি এখন 12 মিটার/সেকেন্ড স্কয়ার চলতে পারবা। বা সুতার ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই, সুতা শুধুমাত্র টানতে পারে, ইট ক্যান নট পুশ। তাহলে এখানে আনসার হবে ডান অথবা নট পসিবল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এর পরটাতে আসলে দেখো কি বলছে, একটি ব্লক অমসৃণ তলে স্থিরভাবে আছে। ওকে, অমসৃণ তলে স্থিরভাবে থাকলো, যার অনুভূমিকের সাথে আনতি থিটা পরিবর্তনশীল। অর্থাৎ এই যে অমসৃণ তলে সে আছে, সেই তলটা অনুভূমিকের সাথে থিটা কোণে আছে, বা সেই থিটাটা আসলে বদলাচ্ছে। এবং গ্রাফের মধ্যে দেখা যায় যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে সবগুলো কেসি 0 থেকে 90, 0 থেকে 90, 0 থেকে 90, 0 থেকে 90 হয়ে আরো সামনে গেছে। প্রশ্ন করছে নিচের কোন গ্রাফ থিটা বৃদ্ধির সাথে ব্লক এবং তলের মধ্যকার ঘর্ষণ বলের পরিবর্তন প্রদর্শন করে? খুবই চমৎকার একটা প্রবলেম। তা আমি যদি বলি, এখানে অপশন গেল কই? অপশন মনে হয় আমি খেয়ে ফেলছি নাকি? অপশন তো দেখা যাচ্ছে, আচ্ছা অপশন, সরি, অপশন তো হচ্ছে এই যে চিত্র চারটা হচ্ছে অপশন, আর অপশন ই হচ্ছে এ এবং ডি দুইটাই। একসাথে দুইটা হবে না সেটা সত্য কথা, তারপরে আমরা করে দেখি। তো খেয়াল করো, যখন এবং সবগুলা থেকে 0 থেকে শুরু করছে না, তো জিরো জিরো থেকে শুরু করছে মানে কি, আমি প্রথমে অনুভূমিক তল নিয়ে ব্যাপারটা তুমি ভাববো। প্রথমে ছিল অনুভূমিক তলে, তো অনুভূমিক তলে কি আদৌ কোনো ঘর্ষণ ছিল? এখানে কিন্তু মূলত স্থিতি ঘর্ষণ নিয়ে কথাটা বলা হচ্ছে, বা ইন জেনারেল ঘর্ষণ নিয়ে কথা বলছে। যখন অনুভূমিক তলে সে আছে, তখন কিন্তু আসলে কোনো টেন্ডেন্সি ফর মুভমেন্ট নাই, তাহলে ঘর্ষণটা তখন শূন্য। খুবই সিম্পল কথা। তাহলে যখন 0 ডিগ্রি কোণে আছে তলটা, তখন ঘর্ষণ যদি থাকে, সেটা আসলে পসিবল না। কারণ আমি তো এটাকে এক্সট্রা নাড়াচাড়া করতেছি না, বলতো বস্তুটাকে জাস্ট রেখে দিছি। তো যদি আমরা একটা অনুভূমিক তলে একটা বস্তুকে রেখে দিই, তাহলে তো আসলে এখানে কোনো মুভমেন্টের হিসাব আসতেছে না, ঘর্ষণের ব্যাপারটা আসবে না। তাহলে ঘর্ষণ 0 থাকবে, তাহলে এইটা আসলে শুরুতেই বাদ। বাকি থাকলো কে? এ, বি আর ডি। এখন বলছি আমি আস্তে আস্তে কোণ বাড়াচ্ছি, খেয়াল করবা। এই যে কোণ বাড়ালাম, আস্তে আস্তে কোণটা বাড়ালাম, তাই না? এই দুইটা দিয়ে বোঝানো সহজ হবে। হ্যাঁ, খেয়াল করবা, কোণটা যখন বাড়বে, এখানে ছিল, পরে এখানে আসছে। কোণ যত বড় হয় সাইন থিটা তত বড় হয়, কোণ যত বড় হয় কস থিটা তত ছোট হয়, তাই না? তো যখন এই অবস্থায় ছিল, ধরো জাস্ট সিম্পল এটা দিয়ে বোঝাই, একটু বড় করে আঁকি, তাহলে কথা বলতে সুবিধা হবে। আমি বললাম প্রথমে কোণ ছিল এটা, পরবর্তীতে একটু বেশি করে বাঁকা করে আঁকি, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। আমি বলবো এইখানে ছিল সে বস্তুটা, তো এই অবস্থায় কোনটা ছিল এটা। তো এখানে ওজনের একটা উপাংশ হচ্ছে উলম্ব বরাবর, মানে তলের সাথে উলম্ব বরাবর, যেটার জন্য সে উলম্ব প্রতিক্রিয়া পায়। তো এখানে এটা থিটা, এটা হচ্ছে থিটা, তো এই বরাবর হচ্ছে আমাদের আর কাজ করবে।
আর এদিকে কাজ করবে কি এমজি সাইন থিটা, তাই না? তো একটু মনে রাখার চেষ্টা করো, থিটার মান যত বড় হয় এমজি সাইন থিটা কিন্তু তত বড় হয়। এট দ্য সেম টাইম থিটার মান যত বড় হয় 0 থেকে 90-র মধ্যে অবশ্যই, এমজি কস থিটার মানটা তত ছোট হয়, কারণ স্বাভাবিকভাবে তোমরা জানো 0 ডিগ্রিতে কস থিটার মান ম্যাক্সিমাম, 0 থেকে আস্তে আস্তে যখন আমরা 90 দিকে যাই ওটার মানটা জিরো হইতে থাকে, মানে 90 ডিগ্রিতে শূন্য হয়ে যায়। তাহলে এখানে থিটার মান যদি এখান থেকে এখানে বড় হয়, সাইন থিটার মানটা বাড়বে, অর্থাৎ এখানে তার নিচে পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে, আর এই বরাবর যে প্রতিক্রিয়া সেটা কমতে থাকবে, তাই না? আচ্ছা, তো এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু বলছে একটি তলে সে স্থিরভাবে আছে। স্থিরভাবে আছে, এই কথার মানে কি? এখানে বস্তুটা পড়ে যাচ্ছে এই ব্যাপারটা আসেনি, স্থিরভাবে আছে। ওকে, তো যখন আমাদের বস্তুর উপর এমজি সাইন থিটা কাজ করতেছে এখানে এই তলের ক্ষেত্রে, আর যখন এইখানে এমজি সাইন থিটা কাজ করতেছে একটু বড় থিটা, সেখানে কি তার নিচে নামার জন্য প্রয়োজনীয়, মানে নিচে নামার জন্য তার উপর প্রেশারটা বেশি না, বলটা বেশি না? তাহলে অবশ্যই এখানে বস্তুটাকে আটকাতে হলে আমার একটু বেশি ঘর্ষণ বল থাকতে হবে। অন দ্য আদার হ্যান্ড এখানে বস্তুটাকে আটকাতে হলে আমাকে একটু কম ঘর্ষণ বল থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে 0 থেকে, এখন এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। একটা সময় পর্যন্ত সে বাড়তেছে, একটা সময় পর্যন্ত সে বাড়তেছে, পরের বার দেখা যায় কমে যাচ্ছে, কেন? এটা কেন হচ্ছে? কারণ ওইদিকে খেয়াল করো, থিটা যত বড় হচ্ছে কস থিটা ছোট হচ্ছে না? তো এইভাবে করতে করতে আমি 90 ডিগ্রিতে চলে যাই, তাই না? 90 ডিগ্রিতে যদি চলে যাই তাহলে খেয়াল করো, 90 ডিগ্রিতে চলে গেলে কিন্তু ব্যাপারটা ফাইনালে বুঝে যাচ্ছ। এক্ষেত্রে উলম্ব প্রতিক্রিয়া বলতে কিন্তু আর কেউ নাই, কারণ সমস্তটাই কিন্তু উলম্ব বরাবর। তাহলে এখানে মানে তলের উলম্ব বরাবর কিন্তু আর আর এখানে কোনো বল আমরা পাচ্ছি না। তাহলে তল কিন্তু কোনো প্রতিক্রিয়া দিবে না। আর তল যখন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, তাহলে কিন্তু কোনো ঘর্ষণ নাই। তাই 90 ডিগ্রিতে গিয়ে যে ঘর্ষণ শূন্য হবে তাতেও কিন্তু কোনো সন্দেহ নাই। বা শুরুর দিকে যে ঘর্ষণ বাড়তে হবে তাতেও সন্দেহ নেই, কারণ এই জায়গাতে বস্তুকে আটকাতে যে পরিমাণ ঘর্ষণ লাগবে, এই জায়গাতে বস্তুকে আটকাতে তার থেকে বেশি ঘর্ষণ বল লাগবে। ঠিক আছে কিনা? তো আনসারটা কোনটা? আনসারটা হচ্ছে এবং তাহলে এখন কথা হচ্ছে আনসারটা কি, এটা তো বুঝলাম আমরা বাড়বে দেন কমবে, তো আনসার এটাও হতে পারে, আনসার এটাও হতে পারে। নাও উইচ ওয়ান ইজ ইট? তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা, যেহেতু আমাদের ঘর্ষণ বলের সূত্রটা হচ্ছে মিউ ইন্টু আর, আর আর এর সাথে কানেক্টেড কে এম জি কস থিটা। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা ব্যাপারটা, যে আমাদের এখানে হিসাবটা একটু কার্ভের হিসাবে আসবে। এরকম স্ট্রেট লাইনে তো আসার কথা না, তাই না? নাকি স্ট্রেট লাইনে আসার কথা? ঘর্ষণ বলের মানটা কি কোণের সাথে সমানুপাতিকভাবে বাড়ে? না, ঘর্ষণ বলের মানটা এটা একটা কজের ফাংশন বা সাইনের ফাংশনের হিসাবে চলবে, তাই কি না? এই হচ্ছে ব্যাপারটা। আশা করি বুঝতে পারছো। তো এখানে গ্রাফটা হবে এই যে এটা, 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম থেকে কমতে কমতে জিরো হবে। ওকে, অপশন হচ্ছে বি। আসো এখানে 10 নম্বরটাতে কি বলছে দেখো, স্থির বস্তুর উপর বল প্রয়োগ করায়, এই যে চিত্র বলছে বল প্রয়োগ করার 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর বস্তুর বেগ নিচের কোনটি? দেখো বস্তুর ভর হচ্ছে 1 কেজি, গতি ঘর্ষণ গুণাঙ্ক বলছে 0.3, আমি তার উপর বল প্রয়োগ করছি 30 নিউটন, 30 ডিগ্রি কোণ করে অনুভূমিকের সাথে। জি এর মান তোমাদেরকে ধরতে বলছি আমরা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। বলছে এই বল প্রয়োগ করা 3 সেকেন্ড পর বস্তুর বেগ কি হবে। আমরা একটা অ্যাপ্রোচে করি একটা। তো প্রথম কথা, আমাদের প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ আসলে কতটুকু, যেটার জন্য বস্তু সামনে আগাবে, সেটা কি 30 cos 30। ওকে, 30 cos 30 মানে কত? 15√3। এখন ঘর্ষণ বলটা কত? আমরা তো এটাও বের করতে পারি। যেহেতু আমি বল প্রয়োগ করছি 30 নিউটন অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে আমাকে এই বলটা একটা ঊর্ধ্বমুখী উপাংশ আছে না, সেটা কত আসলে? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের মনে করো এই যে এই পরিমাণটা, সেটা হচ্ছে 30 sin 30, দ্যাট ইজ 15 নিউটন, তাই কি না? তাহলে ঊর্ধ্বমুখী বলটা আমাদের কত? 15 নিউটন। আমার বস্তুর ভর কত? আমার বস্তুর ভর হচ্ছে 1 কেজি, তাই না? তাহলে বস্তুর ভর যদি 1 কেজি হয় তাহলে ওজনটা কত? 10 নিউটন। তাহলে 10 নিউটন, আর ঊর্ধ্বমুখী উপাংশ হচ্ছে কত? 15 নিউটন। তাহলে এখানে এদের বিয়োগফলটা কত আসলে? 5। তাই আমি বুঝতে পারতেছি উলম্ব প্রতিক্রিয়া হচ্ছে 5 নিউটন। যেহেতু ঊর্ধ্বমুখী বল 15, ওজন 10, তাহলে পার্থক্যটা হচ্ছে আর 5 নিউটন। আমরা বললাম উলম্ব প্রতিক্রিয়া হচ্ছে 5 নিউটন। এখান থেকে আমরা ঘর্ষণ বলের মানটা বের করি। এফ কে সমান মিউ কে ইন্টু আর। মিউ কে কত? 0.3। 0.3 ইন্টু 5 কত? 3×5 = 15 না? 1.5 নিউটন। তো আমরা বুঝতে পারলাম গতি ঘর্ষণ বলের মানটা 1.5 নিউটন। এবং যেহেতু আমাদের বস্তুটা 15√3 বা অনুভূমিক বলের জন্য
ডান দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ঘর্ষণ বলটা অবশ্যই কাজ করবে কোন দিকে? বাম দিকে, দ্যাট উইল বি 1.5 নিউটন। আমি যদি এখন বলি আমাদের লব্ধি বলটা কত, লব্ধি বল সমান এফ ইকুয়াল টু এম এ, লব্ধি বলটা কত? 15√3 - 1.5, যদি ঘর্ষণটা বাম দিকে, সমান এম, 1 কেজি ভরের বস্তু এ। আমরা এখান থেকে ত্বরণটা বের করতে পারি। এ কত? এ হচ্ছে আমাদের 15√3 - 1.5 / 1। দেখো তো কত আসে জিনিসটা। এটা আসবে 15, সরি, এটা আসবে 15√3 - 1.5 / 1। ত্বরণের মানটা কত আসলো? 24.48। ঠিক আছে, এখন তোমাকে বলছে 3 সেকেন্ড পরে বেগ কত, তাই যেহেতু আমি ত্বরণ জানি, আমি 3 সেকেন্ড পরে বেগ কি বলবো? ভি সমান ইউ প্লাস এটি। আদি বেগ তো শূন্য, অবভিয়াস, কারণ স্থির বস্তু বলছে। এ কত? মাত্র আনসার বের হয়েছে, টি কত? 3। এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, আনসার কি আসবে? আনসার আসবে 73.44। দেখো 73.4422 মিলতেছে কিনা? 73.4422 একদম পুরাটা মিলানো আছে, বাট আনফর্চুনেটলি এটা অপশনে থাকলো, এটা আনসার না। তাই কি না? কেন না? কারণ হচ্ছে, তোমরা অনেকে হয়তো খেয়াল করছো, আমি ইচ্ছা করে এখানে একটা একটা জিনিস ইগনোর করে গেছি, সেটা হচ্ছে আমার প্রযুক্ত বলের আমার প্রযুক্ত বলের ঊর্ধ্বমুখী বলটা ছিল 15 নিউটন, যে জায়গায় ওজনটা হচ্ছে 10 নিউটন। তাহলে কি এই ওভারঅল জিনিসটা উপরে উঠে যাওয়ার কথা না? এবং খেয়াল করো, আমি যেটা করছি আসলে, স্যার কিন্তু পরীক্ষার সময় এরকম কিছু কাজ করবে যখন তুমি কোনো একটা জায়গায় এররটা ধরতে না পারলে, বা কোনো একটা জায়গায় আহ, কোনো একভাবে এড়িয়ে চলে গেলে, তোমার যে আনসারটা আসবে সেই আনসারটা কিন্তু অপশনে থাকবে। যেমন ধরো এখানে তোমার আনসারটা ছিল, তুমি সুন্দর মতো দেখছো মিলে গেছে, তাই তুমি দাগাই দিবাই। বাট আসলে তুমি যেটা করছো ভুল, সেটা হচ্ছে তোমার দেখা উচিত ছিল যে তোমার প্রযুক্ত বলের ঊর্ধ্বমুখী যে বলটা, তাহলে এই মেথডটা তো হয় না, তাই না? আমরা এটাকে কেটে ফেলি। আমি বললাম আমি এটা কেটে ফেললাম। ওকে, কেন হয় নাই আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে বস্তু যদি উপরে উঠে যায়, তাহলে কিন্তু আর ঘর্ষণের ব্যাপারটা আসবে না, তাই না? আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে করব? তাহলে খেয়াল করো, বস্তু তো উঠেই যাবে, আমরা বুঝতে বুঝতে পারছি এটা। তাহলে আমি বললাম এখন যে এই যে এখন আমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম করে ফেলে, তোমরা অনেকে ফ্রি বডি ডায়াগ্রাম শুনলে তোমাদের ভালো লাগে। আমি বললাম এখানে বস্তুটা ছিল, আমি তার উপর একটা বল প্রয়োগ করলাম 30 ডিগ্রি কোণে, সরি 30 নিউটন বল 30 ডিগ্রি কোণে, যেখানে তার ওজনটা কত? 10 নিউটন। তাহলে এখানে কি 10 নিউটন আর 30 নিউটনের একটা লব্ধি আসবে না? ইয়েস। এবং সেই কোণটা কত? এটা 30, এটা 90, ওভারঅল কোণটা তাহলে কত? 120 ডিগ্রি। ওকে, তাহলে এদের লব্ধিটা আসলে কত? √ 30 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 2 × 30 × 10 মানে 120, মানে -½ একটু কষ্ট করে এখানে -½ এর জায়গায় এই যে 2টা আর -½ কাটাকাটি করে একেবারে মাইনাস দিয়ে দাও। দেখো তো এখানে কত আসলে অবধি বলে মানটা? √ 30 স্কোয়ার্ড প্লাস 10 স্কোয়ার্ড প্লাস -30 × 10, কত আসলে অবধি বলটা? 10√7। আমি বললাম লব্ধি বলে মানটা আসছে 10√7। বস্তু তো উঠে গেছে না? এখন আমি যদি বস্তুর লব্ধি বল জানি, তো সেটাকে বস্তুর ভর দ্বারা ভাগ করলে তো ত্বরণটা হতে জানি নাকি? ত্বরণটা কত তাহলে? 10√7 / 1। ত্বরণ যদি জানি, আমি কি 3 সেকেন্ড পর বেগ বের করতে পারবো না? শূন্য শূন্য বেগে একটা বস্তু ছিল, তাই বলবো আমি কত? ভি সমান ইউ প্লাস এটি। ইউ তো শূন্য, এ কত আমাদের আনসার? এই যেটা আমার, এটা আমার আনসার। 10√7 টি, টি কত? 3। দেখো তো আনসার কত আসে? 30√7, দ্যাট ইজ 79.37। এই যে তোমার আনসার, 79.37। ঠিক আছে, আরেকটা টুইস্ট দেখাই এখানে, আমি ইচ্ছা করে আরেকটা কাজ করছি। অনেকেই ম্যাথ করার সময় আহ, তাড়াহুড়ায় যেটা করে, বা কনসেপ্ট ভুলে যেতেও পারে, পরীক্ষার সময় অনেক কিছু হয়, সে যেটা করে, এই যে ওজনের সাথে যে উলম্ব প্রতিক্রিয়ার একটা টানাটানি আছে, সেই ব্যাপারটা অনেকে কনসিডারই করে না। সে কি করে? সে ডিরেক্ট এই যে আমাদের প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ আছে না, 30 cos 30, সে ডিরেক্ট উঠে দিয়ে কাজ করা শুরু করে। 30 cos 30 হচ্ছে আমাদের 15√3 তো। আর ঘর্ষণ হিসাব করার সময় এই যে এখানে যে একটা 30 নিউটনের ঊর্ধ্বমুখী উপাংশের জন্য একটা উলম্ব প্রতিক্রিয়া, একটা গ্যাঞ্জাম চলে আসছে, সেটা সে হিসাবই করে না। সে যেটা করে, ডিরেক্ট ভর 1 কেজি, ওজন 10 নিউটন, সে ডিরেক্ট মুখস্থ বসায় দেয়। অনুভূমিক তল দেখে যেহেতু রেগুলার অভ্যাস, সে আর এর মানে 10 নিউটন বলে দেয়। তার জন্য যে আনসারটা আসে, যেটা আর এর মান সে ডিরেক্ট 10 নিউটন বলে দিছে, মানে উইদাউট এনি এনি ইন্টারফারেন্স অফ দিস 30 নিউটনস ভার্টিক্যাল কম্পোনেন্ট,
তখন সে আর এর মান যখন 10 বসায়, আরো সুন্দর মান আসছে ঘর্ষণ বলে, সেটা কি? এই যে 1.5, মানে 1.5 মিনিটে আমার আসছে, বাট আমার কি ঘর্ষণ গুণাঙ্কটা 0.3 না? তাই আমি বলবো কি ঘর্ষণ বলের মানটা কত? মিউ ইন্টু আর। সেখানে কত আসে? 0.3 ইন্টু 10। আরো সুন্দর চমৎকার মান আসছে না? ঘর্ষণ বলের মানটা 3। আমার প্রযুক্ত অনুভূমিক বলটা হচ্ছে 15√3। সেক্ষেত্রে লব্ধি বলটা কত আসে? সামেশন অফ এফ সমান এম ইন্টু এ। সামেশন অফ এফ কত? 15√3 মাইনাস 3 ইন্টু সমান এ। তাহলে এখান থেকে এ সমান কি আসবে? 15√3 মাইনাস 3। 15√3 মাইনাস 3 ডিভাইড বাই, ভরটা ইচ্ছে করে এক রাখছি যাতে করে কষ্ট কম হয়। এই যে আনসার হচ্ছে আমাদের 22.98। তো এই ক্ষেত্রে আনসার আসছে কত? 22.98। এই তরণের জন্য আমার 3 সেকেন্ড পরে বেগ কত হবে? ভি সমান ইউ প্লাস এটি না? তো ভি সমান ইউ প্লাস এটি, এ তো এটা আনস ইন্টু টি কত আসে? 68.94। দ্যাট ইজ অলসো ইন ইউর অপশন, বাট এটা আনসার না, এটা আনসার না। আশা করি বুঝছো এই ম্যাথে কতগুলো কনসেপ্ট আমি একসাথে ঢুকাইছি। যারা বুঝতে পারছো তারা তো বুঝছো, যারা বুঝো নাই আরেকবার এই অংশটা দেখো। আর যদি না, তাও না বুঝো, আহ, তুমি যেখান থেকে ঘর্ষণের ম্যাথগুলো করছো সেই জায়গাগুলো আরেকবার রিভিজিট করো। আশা করি বুঝতে পারবা। এখন আসে 11 নম্বর প্রশ্ন। কি বলছে? এখানে বলছে অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় 800 নিউটন ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 নিউটন অনুভূমিক ধাক্কার প্রয়োজন হয়। স্থির অবস্থায় ঘর্ষণ সহগের মান। তো একটা বস্তুকে সরাতে কমপক্ষে 200 নিউটন বল লাগে, এই কথার মানে হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটাই 200 নিউটন। আর স্থির অবস্থায় 800 নিউটন ওজনের বস্তু না, তাহলে বস্তুর ওজন তোমাকে বলে দিছে অনুভূমিক মেঝে। তার মানে তুমি বুঝে যাও, যেহেতু অনুভূমিক তল, ওজন যদি হয় 800 নিউটন, উলম্ব প্রতিক্রিয়াও ফর শিওর 800 নিউটন। যেহেতু সরাতে কমপক্ষে 200 নিউটন লাগে, তার মানে ওই টার্মিনাল মোমেন্টে আমরা পৌঁছে গেছি যেখানে আমি যা দিচ্ছি স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মানটাই তা। তাহলে এটাই হচ্ছে স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান। এবং স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান সূত্রটা কি? এফ এস ইন্টু আর, অ্যান্ড দ্যাট ইজ 200। এফ এস কত সেটা বের করতে বলছে। সরি, আমি এফ এস ইন্টু আর লিখছি কই থেকে? এটা হচ্ছে মিউ এস ইন্টু আর, তাই না? এফ এস সমান 200, ঠিক আছে, কারণ এফ এস হচ্ছে স্থিতিঘর্ষণের সর্বোচ্চ মান, তাই তো? এভাবেই লিখি মিউ এস ইন্টু আর। তো এফ এসটা কত? স্থিতিকোষের সীমান্তিক মানটা 200। মিউএস কত সেটা বের করতে বলছে। আর কত? 800। তাহলে 0 0 0 0 কাটা, 2/8 হচ্ছে 1/4, দ্যাট উড বি 0.25। এটাই হচ্ছে স্থিতিকোষণের সীমান্ত ঘর্ষণ সহগের মান। স্থির অবস্থায় ঘর্ষণ সহগের মান হচ্ছে 0.25। ঠিক আছে, পয়েন্টটাতে আসো। সহজ কনসেপচুয়াল প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বায়ুমণ্ডল না থাকলে একটা দিবসের সময়ের ব্যাপ্তি। প্রথম কথা, পৃথিবী পৃষ্ঠে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, সেকেন্ডের মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণীকুল মারা যাবে। ঠিক আছে, কারণ বায়ুচাপের, বায়ুমণ্ডল নাই তো কি করবে? অক্সিজেন ছাড়া তো, বায়ুচাপ কই থেকে আসছে, সরি, অক্সিজেনের অভাবে সবাই মরে যাবে। যাই হোক, এখন আমরা হিসাবে যাই যে বায়ুমণ্ডল যদি না থাকে, মাথায় রাখবা বায়ুমণ্ডলে কিন্তু একটা ভর আছে, দ্যাট মিনস ইট হ্যাজ সাম মাস। তাহলে পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলের লেয়ারটা, এটা যদি ঠাস করে চলে যায়, তাহলে পৃথিবীর ভরটা ইনস্ট্যান্টলি কিছু কমে যাবে। আর পৃথিবী যেহেতু ঘুরতেছে আহ্নিক গতিতে, পৃথিবীর প্রকৃতি কোনো বাহ্যিক বল নেই, সামহাও কোনো এক কারণে বায়ুমণ্ডল গায়েব হয়ে গেছে, তাহলে ভর কমে যাবে। আর আমরা জানি কোনো বাহ্যিক বল না থাকলে কৌণিক ভরবেগ আগে যা থাকে তাই থাকে, কৌণিক ভরবেগের সংরক্ষণ। আমি বলবো I1 ω1 ইকুয়ালস I2 ω2। যেহেতু ইনস্ট্যান্টলি পৃথিবীর বায়ুমণ্ডল নাই হয়ে গেছে, ভর কমে যাবে, তাই না? আর ভর যদি কমে যায়, আমি সিম্পলি এটা দেখাই, I ω শুড বি কনস্ট্যান্ট। কনসেপ্ট হচ্ছে এটা, I ω শুড বি কনস্ট্যান্ট। যেহেতু আমাদের এখানে বায়ুমণ্ডল নাই, তাহলে পৃথিবীর ভর কমে গেছে, তার মানে জড়তার ভ্রামক কমে যাবে। আর জড়তার ভ্রামক যদি কমে যায়, কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ওমেগা বেড়ে যাবে। আর ওমেগা বেড়ে যাওয়া মানে কি? পৃথিবী অনেক ফাস্ট ঘুরবে। পৃথিবী যদি ফাস্ট ঘুরে, সে খুব দ্রুত সূর্যকে একবার প্রদক্ষিণ, সূর্যকে না, মানে সে নিজে নিজের অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে ফেলবে। অর্থাৎ দিবসের সময়ের ব্যাপ্তি, অথবা দ্য স্পেন অফ দ্য ডে উইল ডিক্রিজ। ঠিক আছে, আশা করি বুঝছো। তারপরেরটা, 80 মিটার উচ্চতা থেকে একটি বল মেঝেতে পড়ে এবং বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। যদি এরকম হয়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে? খুবই সিম্পল কথা। 20% গায়েব হয়ে গেছে মানে কি? শক্তির 20% নাই তো। তো একটু খেয়াল করো, শক্তির সাথে আসলে আমাদের হাইটের সম্পর্কটা কি সমানুপাতিক না? একটু খেয়াল করো তো। ইপি সমান কি আমাদের এমজিএইচ না? তাহলে যে শক্তি নিয়ে সে আসছিল, হাইট 80 মিটার হাইট থেকে সে নামছে, তাই না? তাহলে তার তার কোনো শক্তি যদি জাস্ট ফর দ্য টাইম বিং তুমি মনে করো কোনো শক্তি সে হারায় নাই, 0% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তাহলে কি সে আবার 80 মিটার উঠবে না?
তাই তো। তো কোনো শক্তি যদি হ্রাস না পায়, তার মানে হচ্ছে সে আবার সেম হাইটে যাবে, সেম বিভব শক্তি সে লাভ করবে। যেহেতু 20% হারাই গেছে, তার মানে কি 80% বাকি থাকবে। তো শক্তি যদি 80% হয়, তাহলে হাইটটা 80% হবে। তো 80-80% কত? হিসাব করো। 80-80% কত হবে? গেল কই? পার্সেন্টেজ গেল কই? আচ্ছা, 80-80 80 × 0.8, এই যে 64 মিটার হবে আর কি। আমি হিসাব করতেছি কেন? 64 মিটার। ঠিক আছে, একটু চিন্তা করবা। আমি শর্টে বলে দিলাম, তুমি যদি ভাবতে কষ্ট হয়, নিজে থেকে একবার করার চেষ্টা করবা। এটা পারা উচিত। এটা 99 বাচ্চাও পারা উচিত। পারবে, ইনফ্যাক্ট 99 অনেকে এটা করতে পারবে। একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 15 নিউটনের একটি বল তার উপর 4 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কাজ করলো না। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার গেল। বস্তুটির ভর কোনটি? এটা এক্স্যাক্টলি একটা 19-এর ম্যাথ। এই কনসেপ্ট আমার সবার আছে। বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তারপর আর বল কাজ করে না, তাহলে যতক্ষণ বল কাজ করছে ততক্ষণ তার ত্বরণ থাকবে। যতক্ষণ বল ততক্ষণ ত্বরণ থাকে। যখনই বলটা কাজ করা বন্ধ করে দিছে, তখনই তার ত্বরণ নাই। ত্বরণ নাই মানে কি? ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে কি? যেহেতু কোনো ঘর্ষণ নাই, বস্তুটা সমবেগে চলবে। তাহলে বলছে বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার যে গেল, তার মানে হচ্ছে 9 সেকেন্ডে সে সমবেগে 54 মিটার গেছে। তার মানে আমি বলতে পারি এখানে এস সমান ভিটি খাটবে। সে গেছে 54 মিটার। তার ব্যাগটা আমরা এখান থেকে বের করবো, কারণ 9 সেকেন্ডে সে 54 মিটার গেছে। তাহলে 6 নং 54। তার মানে ওই যে 4 সেকেন্ড পরে তার বল উইথড্র করে ফেলছিলাম, ওই 4 সেকেন্ডের পরবর্তী মুহূর্তেই, 4 সেকেন্ড পরের মুহূর্তেই তার ব্যাগটা 6 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে স্থির ছিল সে প্রথমে, 4 সেকেন্ড পরে তার ব্যাগটা হয়েছে কত? 6। তাহলে আমি বলবো ভি সমান ইউ প্লাস এ ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পেয়ে গেলাম তার। সেটা কত? 6/4, যা হবে 3/2। ত্বরণ যদি আমরা পেয়ে যাই, আমরা কি বস্তুর উপর 15 নিউটন বলতেছিলাম না? তাহলে ভর জানি, সরি, আমরা ত্বরণ জানি, বল জানি, ভরটাকে বের করা যাবে না? এম সমান কি? F/A। এফ কত? 15। এ কত? 3/2। 15 × 2 = 30/3 হচ্ছে 10। এই হচ্ছে আনসার। বস্তুর ভর হচ্ছে 10 কেজি। সহজ প্রশ্ন। এরপরেরটা, তিনটি সমান বল একটি বিন্দুতে ক্রিয়া করে, ওই বিন্দুকে সাম্যাবস্থায় রেখেছে। বলগুলোর অন্তর্ভুক্ত কোণগুলোর মান কোনটি? তিনটা সমান মানের বল যদি সাম্যাবস্থা তৈরি করে, এখানে কি আমাদের কাছে কোনো অপশন আছে 120 120 120 হওয়া ছাড়া? আমি আশা করি অ্যাটলিস্ট এই ম্যাথটা তোমাদেরকে করে বোঝানোর দরকার দরকার নেই, তোমরা পারা উচিত। স্টিল, ফর দ্য সেক অফ রেকর্ড আমি এটা করতেছি। তিনটা সমান মানের বলতো আহ একটা বিন্দুকে সাম্যাবস্থায় রেখেছে। তাহলে তিনটা বলের লব্ধি শূন্য, এ কথার মানে কি? যে কোনো দুইটার লব্ধি, আমি তো জানি না আগে থেকে যে কোনটা 120 ডিগ্রি, মনে করে আমি পারি না। তিনটা বলের মান সমান এবং তাদের লব্ধি শূন্য। কি বলছে দেখো, তিনটা সমান বল মানে মান সমান। এটা যদি এই তিনটা সমান মানের বল বলা উচিত ছিল, এখানে এখানে ইংলিশে ঠিক মতো লেখা আছে থ্রি ফোর্সেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড। বাংলাতে তিনটা সমান বল বলা উচিত হয় নাই, সমান মানের বল হবে। তিনটা সমান মানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে এবং ওই বিন্দুকে সাম্যাবস্থায় রেখেছে। দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হওয়া শর্ত কি? তাদের মান সমান আর দিক বিপরীত হতে হয়। তিনটা ভেক্টরের লব্ধি শূন্য হওয়া শর্ত কি? তাদের যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হতে হবে। তাহলে এই দুইটার এবং লব্ধি কি হবে? তৃতীয়টা যদি এটা হয়, তাহলে বুঝতে হবে তোমার এই দুইটার লব্ধি অবশ্যই তৃতীয়টার সমান আর বিপরীতমুখী। তো এখানে তো আমরা জানি যে তিনটার মানই সমান, পি পি পি। তাহলে এই পি আর পি এর লব্ধি অবশ্যই পি হবে, কারণ পি আর পি এর লব্ধি যদি পি না হয়, তাহলে এই কালো রঙের পি এর সাথে সবুজ রঙের পি তো লব্ধি ফাইনালে শূন্য আসবে না, তাই না? তো এটা যদি আমি বসাই যে লব্ধির মানও হচ্ছে পি, সবুজ রঙেরটা হচ্ছে পি, তাই না? সমান কি? স্কোয়ার করে দিলাম একবারে, p² + p² + 2pp মানে p² ইন্টু কজ আলফা। তাহলে p² + p² 2p² না? এখানে পাচ্ছি কি আমরা? p² সমান 2p² + 2p² ইন্টু কজ আলফা। কাট অল দ্য p² আউট। p² আউট করলে কি হবে? এখানে আসবে 1, আসবে 2, এখানে আসবে 2 কজ আলফা। তাহলে 2 কজ আলফা সমান কি আসতেছে? 2 কজ আলফা সমান আসতেছে আমাদের -1, কারণ 1 - 2 হচ্ছে -1। কজ আলফা উইল গিভ ইউ -1/2, দেন আলফা উইল গিভ ইউ 120 ডিগ্রি। এটা জাস্ট রেকর্ডের পারপাসে দেখাইলাম, না নাইলে ক্লাসে থাকলে এটা আমি অবশ্যই তোমাদের দেখাইতাম না। ওকে, তাহলে অবশ্যই এটা তোমার নিজে পারা উচিত ছিল। যদি কেউ দেখে থাকো, তোমার কনসেপ্ট নিয়ে তুমি আরেকবার একটু বেশি মনোযোগ দাও। নিজ অক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? খুবই চমৎকার কনসেপচুয়াল প্রশ্ন। জড়তার ভ্রামক বলে দিছে, ঘূর্ণন গতিশক্তি সমান। তাহলে আমরা ঘূর্ণন গতিশক্তি বলতে কি জানি বলতো? হাফ I ω² না? তাই বললাম হাফ I1 ω1 স্কোয়ার্ড
হাফ I2 ওমেগা 2 স্কোয়ার। কারণ বলছেই ঘূর্ণন গতিশক্তি সমান। তারপর জিজ্ঞেস করছে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত। কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানে কিন্তু এটা I1 ওমেগা 1, মানে I1 ওমেগা 1 I2 ওমেগা 2। তাহলে তোমাকে আসলে জিজ্ঞেস করছে তুমি তাদের কৌণিক ভরবেগের অনুপাত বের করবা তো। সো I2 ওমেগা 2 ডিভাইডেড বাই I1 ওমেগা 1 সমান কত? আপনাকে এই পাঁচটা শর্ট করি, হাফ হাফ কাটা। যেহেতু প্রশ্নই বলছে একটা হচ্ছে একটা হচ্ছে 2I, তাহলে আমি বললাম I ওমেগা 1 স্কোয়ার, এখানে বললাম আমরা 2I ওমেগা 2 স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা সুন্দর মতো ওমেগা 2 এবং ওমেগা 1 এর অনুপাতটা বের করতে পারবো। আমি এখানে বললাম আই কেটে ফেললাম, আই তো কাটা যাবেই, সুন্দর করে কাটি। আই কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে? আমরা বলতে পারি এখানে ওমেগা 2 স্কোয়ার বাই ওমেগা 1 স্কোয়ার সমান 1/2। তাহলে ওমেগা 2 বাই ওমেগা 1 কি হবে? দ্যাট উড বি 1/√2। এখন তুমি ওমেগা 2 বাই ওমেগা, আর তোমার সামনে তো আছে আই টু কে আমার 2I না? I2 তোমার 2I, I1 তোমাদের আই প্রশ্নই বলছে। ওমেগা 2 বাই ওমেগা 1 কত? 1/√2। এখানে 1/√2, কি লিখলাম এগুলা? এখানে আমরা সুন্দর মতো 1/√2 লিখে দিই। তাহলে আই কাটা, 2 আছে উপরে, √2 আছে নিচে, লভার √2 উপরে আসবে √2, আনসার হবে কি √2:1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আছে, খুব সম্ভবত আমি ভুল দাগাইছি। যেহেতু এখানে প্রথমে আমরা এখানে বের করছে কি I2 ওমেগা 2 বা I1 ওমেগা 1 না, আর আমাকে তো বলছে সিরিয়ালে এটারে আগে, আমি তো এটারে I1 ধরছিলাম, তাই না? আমার আনসারটা কিন্তু উল্টাটা আসবে, 1/√2 আসবে। দুঃখিত, অল্পের জন্য ভুল দাগাই দিয়েছিলাম, দাগাই দিছি আসলে। ওকে, একটি ঘড়ির কাঁটার ঘন্টা কাঁটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং ঘড়ির সেকেন্ডে কাঁটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তবে সেকেন্ড এবং ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ অনুপাত কত? রৈখিক বেগের অনুপাত কত? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের কৌণিক বেগ বের করতে হবে। কেন? কারণ আমরা এইভাবেই করি, সেকেন্ডের কাঁটা না, সেকেন্ডের কাঁটা এবং ঘন্টার কাঁটা, তো আমি বললাম VS সেকেন্ডের কাঁটার জন্য রৈখিক বেগ, আর VM, VH ঘন্টার কাঁটার জন্য আহ, প্রান্তিক বেগ বা রৈখিক বেগ। ওকে, আমরা কি সূত্র জানেন না? ভি সমান ওমেগা আর। এখানে বলবো আমরা ওমেগা S ইন্টু RS, ওমেগা H ইন্টু RH। খুব সুন্দর আর হয়েছে, ওমেগা H ইন্টু RH। এখন সেকেন্ডের কাটার কৌণিক বেগটা কত একটু বলো তো। সেটা কি আসলে প্রত্যেক মিনিটে একবার করে ঘুরে আসে না? তো আমি কি বলবো এখানে 2π × 1, মানে মূলত আমরা 2π/T লিখবো আর কি। সেকেন্ডের কাটা একবার কতক্ষণে ঘুরে আসে? 60, 60 সেকেন্ডে, 1 মিনিটে। ইন্টু RS কত? সেকেন্ডের কাটার দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। আর ঘন্টা কাটার ক্ষেত্রে কি, ঘন্টা কাটা কতক্ষণ একবার ঘুরে আসে? 12 ঘন্টায়, তাই না? ঘন্টা কাটা 12 ঘন্টা একবার ঘুরে, তাহলে এখানে আমি লিখবো 12 × 3,600। আর ঘন্টা কাটা দৈর্ঘ্যটা কত? 2 সেন্টিমিটার, তাই না? এখন দেখো 2π কাটা, এখানে কি হবে? এখানে তো 3/2 আছেই এখানে। এটা সিম্পলি যেটা হবে 12 × 3,600, আর নিচে যাবে 60। এখানে 3/2 আছে, শূন্য দিয়ে শূন্যকে কাটো। 6 দিয়ে 360কে কাটলে কত হবে? 60। 2 দিয়ে 12কে কাটলে হবে 6। আম, এখানে আনসার কি ব্ল্যাঙ্ক নাকি? ওকে, দুই, এটা তো বিশাল বড় সংখ্যা হয়ে গেল, আনসার কি নাই? সেকেন্ড এবং ঘন্টা কাটার প্রান্তের রৈখিক বেগের অনুপাত, আহ সেকেন্ডে কাটা তো 1 মিনিটে একবার ঘুরে আসে, আর ঘন্টার কাটা, দেখি ইংলিশটা একবার দেখে নি। লেংথ অফ আওয়ার হ্যান্ড অফ এ ক্লক ইজ 2 সেন্টিমিটার, দ্য লেংথ অফ সেকেন্ড হ্যান্ড ইজ 3 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ রেশিও অফ লিনিয়ার ভেলোসিটি অফ এন্ড অফ সেকেন্ড হ্যান্ড এন্ড? ওকে, ঠিকই তো আছে। এন্ড আওয়ার, আওয়ার, এখানে আওয়ার লিখে ফেলছি, এটা আওয়ার, আওয়ার এন্ড হবে। ওকে, ভি সমান ওমেগা ইন্টু RS, 2π/60। ঠিক আছে, সে 60 সেকেন্ড একবার ঘুরে আসে, ও 12 ঘন্টা একবার ঘুরে আসে, 12 × 3400। ওকে, এটা সম্ভবত ব্ল্যাঙ্ক থাকবে, এটা আসলে অপশন নাই, আমাদের আনসার তো এটা আসছে, কিছু একটা উল্টাপাল্টা কিছু একটা আসছে, যাই হোক, এটা আমরা রাখলাম। এটা নট এ বিগ ডিল ফর সাস্ট, এটা থাকলো। আচ্ছা, এটাতে আসো। একটি ট্রাকের পেছনের অংশ খোলা এবং 20 কেজি ভরের একটি বস্তু খোলা অংশ থেকে 4 মিটার ভিতরে অবস্থিত।
মিউ বলছে 0.15 এবং জি বলছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন করছে ট্রাকটি স্থির অবস্থা থেকে একটি সোজা রাস্তায় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে। ট্রাকটির যাত্রা করার কত দূরে গেলে বস্তুটি ট্রাক থেকে পড়ে যাবে? এটা খুবই চমৎকার একটা ডাইনামিক্সের প্রশ্ন বলা যায়, নিউটন মেকানিক্সের প্রশ্ন বলা যায়। এই হচ্ছে মনে করো ট্রাকটা, এই যে ট্রাকটা চলতেছে, এই ট্রাকটা থেকে, এই যে খোলা অংশ থেকে 4 মিটার ভিতরে না, খোলা অংশ থেকে 4 মিটার ভিতরে একটা বস্তু রাখা আছে। এই যে এটা হচ্ছে 4 মিটার ভিতরে, 4 মিটার ইনসাইড একটা বস্তু রাখা আছে, যার ভর বলছে কিনা 20 কেজি ভরের একটা বস্তু, 20 কেজি। ওকে। এবং এখানে ঘর্ষণ গুণাঙ্ক কত বলছে? 0.15। ওকে, জি এর মান 10 বলছে। আচ্ছা, তাহলে এখন ট্রাকটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সামনে যাওয়া শুরু করে, দ্যাট মিনস এখানে তোমাদের আহ, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়, আর ফ্রেম অফ রেফারেন্স দিয়ে বুঝতে পারো। ট্রাক যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনে আগায়, তো এটার এফেক্টটা কিন্তু আমাদের এই বস্তুর উপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এদিকে পড়বে। এই আলোচনা আমি যাচ্ছি না যে কেন এটা হয়, তোমরা সবাই জানো। আমরা সবাই জানি যে ত্বরণে যখন কেউ সামনে আগায়, তখন যারা ওখানে থাকে তারা কিন্তু পিছন দিকে ত্বরণ অনুভব করে। তো আমাদের এই বস্তুটাও যথারীতি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা পাবে, বাট সে আসলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবে না কেন? কারণ তার তো ঘর্ষণ আছে, তাই না? তাহলে ট্রাকের তরফ থেকে, মূলত হচ্ছে ট্রাকের তরফ থেকে আর কি, সে এদিকে কত বল অনুভব করবে? তার ভর হচ্ছে 20 × 2। ট্রাকের তরফ থেকে সে 40 নিউটন বল ডান দিকে অনুভব করবে। তো বস্তু যেহেতু ডান দিকে যেতে চাচ্ছে, তো জানা কথা, ঘর্ষণের স্বভাবই হচ্ছে বস্তুর গতিকে বাধা প্রদান করা, আপেক্ষিক গতিকে বাধা প্রদান করা। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু 0.15, তাহলে আমরা আগে বের করি ঘর্ষণ বলের মানটা কত। সেটা কি মিউ ইন্টু আর না? ইয়াস। মিউ কত? 0.15। আর কত? আর কি বস্তুর ভর 20 হইলে আর অভিকর্ষীয় ত্বরণ 10 ধরতে বলছে, আমাদের তো জীবনের সুখে সুখিয়া সুখ। তো 20 × 10 কত? 200। তাহলে 0.15 × 200 কত হয়? 0.15, এটা 30 সামথিং হবে আর কি। 200, এটা হবে 30 30 সামথিং না, 30 হবে 30। তার মানে ঘর্ষণ বলের মানটা 30 নিউটন। তাহলে ট্রাকের তরফ থেকে বস্তুর উপর ডান দিকের বল হচ্ছে 40, আর উল্টা দিকের বলটা হচ্ছে 30। তাহলে ওভারঅল বস্তুটার লব্ধি বল কত? ওভারঅল বস্তুটার লব্ধি বল হচ্ছে ডান দিকে 10, কারণ ডান দিকে 40 বাম দিকে 30 যদি হয়, ওভারঅল লব্ধি বলটা আমরা এইভাবে লিখি, সামেশন অফ এফ সমান এম এ। তাহলে বুঝতে পারতেছো নিশ্চয়ই, ডান দিকে 40 বাম দিকে 30 হইলে লব্ধি বল 10 থাকবে ডান দিকেই। বস্তুর ভর হচ্ছে 20 আর ত্বরণ হচ্ছে এ, তাই তো? এখন 10 আর এখানে আসলে 20 ইন্টু এ, এর মান আমরা কত পাচ্ছি? হাফ, দ্যাট ইজ টুয়ার্ডস রাইট। এখন যেহেতু সে 4 মিটার ভিতরে ছিল, তার তো 4 মিটার আসা লাগবে না? তো জিজ্ঞেস করছে ট্রাকটির যাত্রা করার পর কত দূরে গেলে বস্তুটি ট্রাক থেকে পড়বে। তাহলে এটা খুব সিম্পল ব্যাপার। আমরা প্রথমে দেখব ট্রাক ট্রাক বরাবর তো সে 4 মিটার আসবে, তাই না? ট্রাক বরাবর 4 মিটার আসতে, মানে ট্রাকের এই মাথা থেকে এই মাথা তো 4 মিটার দূরত্ব নেই, এই দূরত্ব তো বদলায়নি, তাই না? তো বস্তুটা 4 মিটার যেতে এই ত্বরণে কতটুকু সময় লাগবে? তো সূত্রটা কি? এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। আদিবেগ তো শূন্য, তাই না? তো এস সমান ইউটি, এস এর জায়গায় আমি বসালাম 0, 4, ইউটিতে শূন্য, হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু হাফ ইন্টু টি স্কোয়ার। তো এখানে কত আসে? 2 × 2 = 4 না? 4 4 করলে 16, টি স্কোয়ার সমান আসবে 16, টি সমান আসবে 4। তার মানে 4 সেকেন্ড সময় লাগবে আমাদের এই বস্তুটা ট্রাকের একদম শেষ মাথায় আসতে বা পড়ে যেতে। প্রশ্ন করছে ট্রাকটির যাত্রা করার পর কত দূরে গেলে বস্তুটি ট্রাক থেকে পড়বে। ওকে, 4 সেকেন্ড পরে যেহেতু বস্তুটা পড়ে যাবে, তাহলে আমরা দেখবো 4 সেকেন্ড পরে ট্রাকটা কতটুকু যায়। ট্রাক যেহেতু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে যাচ্ছে, তাহলে ট্রাক কতটুকু যাবে 4 সেকেন্ডে? খুবই সহজ ম্যাথ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ ইউটি। ট্রাকেরও তো স্থির বেগ ছিল না, স্থির ছিল ট্রাকটা শুরুতে, হাফ এটি স্কোয়ার, এ হচ্ছে 4, টি স্কোয়ার হচ্ছে 16, এই যে টি এর মান 4, 16। তাহলে আমরা বলবো 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 8, 4 × 8 = 32, অর্থাৎ ট্রাকটা 32 মিটার যাবে যখন বস্তুটা ট্রাক থেকে পড়ে যায়। ওকে, খুবই চমৎকার একটা প্রবলেম, আশা করি সবার ভালো লাগছে। আসো 19 নম্বরে। এটাও খুবই চমৎকার একটা প্রবলেম, যেটা আইআইটির প্রশ্নকে একটু সিস্টেম করে বদলে ফেলা হয়েছে। এবং অনেকেই যাদের আইআইটির প্রশ্নটা মুখস্থ, তারা দাগাই দিছে কোনটা, তারা অনেকেই এটা দাগাই দিছে। আম, আচ্ছা, আমি মেবি আইআইটির অপশনটাও রাখি নাই। যাই হোক, সেটাই হোক, এখানে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি আমরা। এল দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে একটি পাথরকে বেঁধে উলম্বভাবে ঘোরানো হচ্ছে। ওকে, তার মানে আমি একটা বস্তুকে সুতো দিয়ে বেঁধে তাকে উলম্বভাবে ঘোরাচ্ছি।
খুব সুন্দর চিত্র হয়েছে। উল্লম্বভাবে আমি তাকে ঘোরাচ্ছি, ঠিক আছে? কোনো এক মুহূর্তে পাথরটি তার সর্বনিম্ন অবস্থানে আসে, অর্থাৎ এই যে এই জায়গাতে আসে, এবং তখন তার দ্রুতি হচ্ছে ইউ। আমি বললাম তার দ্রুতি হচ্ছে ইউ। পাথরটি যখন এমন অবস্থানে আসে যখন সুতাটি অনুভূমিক, তাহলে সুতা অনুভূমিক মানে কোথায়? এই জায়গাতে না? পাথরটা যখন এমন জায়গায় আসে যখন সুতাটা অনুভূমিক, তার মানে এই জায়গাটাতে, তখন পাথরের বেগের মানের পরিবর্তন হচ্ছে। সো আইআইটির প্রশ্নে বলা ছিল বেগের পরিবর্তনের মান। আমি বলছি এখানে কি বেগের মানের পরিবর্তন। আমি কিন্তু কষ্ট কমাই দিছি। তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তোমাকে তো এই ম্যাথ করতে 1 মিনিটও লাগবে না। সো বেগের মান কি হবে যখন সুতাটা অনুভূমিক? তখন বুঝতেছো নিশ্চয়ই যে আমাদের এই যে ওভারঅল এখান থেকে এখানে সরণটা কতটুকু। এটা কি ডিরেক্ট সুতার দৈর্ঘ্য না? এটা হচ্ছে এল। তার মানে আমাদের আহ, বস্তুটা এল হাইট উপরে উঠছে একদম সর্বনিম্ন অবস্থান থেকে এই অবস্থানে আসতে গিয়ে। তো ইউ বেগ থেকে এই অবস্থানে আসতে গিয়ে তার বেগটা কত হবে? আমি যদি এটাকে ভি বলি, যে বেগটা অবশ্যই উলম্ব বরাবর হবে, সেটাও আমাদের আসলে কনসার্ন না। তাও লিখলাম, কনসেপচুয়ালি এটা জানা থাকা দরকার। সুতা যখন অনুভূমিক তখন তো স্পর্শক বরাবর বেগটা থাকবে, তাহলে এটা অবশ্যই উলম্ব হবে। আমি বলবো এই জায়গার বেগ যদি ভি হয় তাই বলবো কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GL। লিখিত বস্তুতে যে সূত্র খাটে এখানে সেম সূত্র খাটবে। এটা আলাদাভাবে আমি ক্লাসে বুঝাইছি তোমাদেরকে, আশা করি বুঝছো। তো ভি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2GL। তো তো শেষ বেগটা কত তাহলে? শেষ বেগটা হচ্ছে √ওভার ইউ স্কোয়ার মাইনাস 2GL। তোমাকে বলছে বেগের মানের পরিবর্তন, তাহলে তুমি কি বলবা? বেগের মানের পরিবর্তনটাকে আসলে এটা না, যে আহ, আগে বেগটা কি বেশি ছিল না? আগের বেগটা তো বেশি ছিল তাই না? পরে না কমছে? তাই বলবো আমার আগের বেগটা ছিল ইউ, পরের বেগটা হচ্ছে এটা। তাহলে আনসার কি হবে? ইউ মাইনাস √ওভার ইউ স্কোয়ার মাইনাস 2GL। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আসে এখানে কি বলছে। একটি 10 কেজি ভরের বল, এই যে 10 কেজি ভরের বল 1 মিটার দৈর্ঘ্যের একটি দৃঢ় ভরহীন রডের এক প্রান্তে বেঁধে, এই যে রডটা যার দৈর্ঘ্য এল চিত্রের মধ্যে বলা আছে, সেটা আসলে কোনো কাজে লাগবে বলে মনে হয় না, এক প্রান্তে বেঁধে ধ্রুব দ্রুতিতে অনুভূমিক বরাবর, চিত্র দেখে আশা করি বোঝা যাচ্ছে যে আমি রডটা দিয়ে এই 10 কেজি ভরের বস্তুকে কিভাবে ঘোরাচ্ছি। অনুভূমিকভাবে 0.5 মিটার ব্যাসার্ধ হয়েছে, এই যে ব্যাসার্ধটা, যে ব্যাসার্ধ নিয়ে আমাদের এই গোলাপি রঙের বলটা ঘুরতেছে সেই ব্যাসার্ধটা হচ্ছে 0.1 মিটার। ওকে, ব্যাসার্ধ হচ্ছে, সরি, 0.5 মিটার ব্যাসার্ধ, এবং 1.58 সেকেন্ড পর্যায়কালে ঘোরানো হচ্ছে। পর্যায়কাল তোমাকে বলে দিছে, প্রশ্ন করছে ও রড দ্বারা বল মানে বস্তুটার উপর প্রযুক্ত বল কত। ঠিক আছে, খুবই চমৎকার প্রশ্ন। আম, যেহেতু আমাদের এই 10 কেজি ভরের বস্তুটা বৃত্তাকার পথে, অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে আমরা অবশ্যই বুঝতেছি এখানে একটা কেন্দ্রমুখী বল আছে, এবং যেই বলটা কেন্দ্রমুখী কেন্দ্র বরাবর কাজ করবে। তাহলে সেটা কিভাবে বের করবো আমরা? আমরা তো জানি কেন্দ্রমুখী বল মানে কি M ওমেগা স্কোয়ার আর। আমাকে কি ওমেগা বলছে না, আমাকে কি বলছে? পর্যায়কাল। তো আমি এটাও বলতে পারি M × 2π/T স্কোয়ার্ড ইন্টু আর। ব্যাসার্ধকে আমাকে বলছে না 0.5, এটা কিন্তু এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ মাথায় রাখবা। তোমাকে এটা বলছে 0.5, M ওমেগা স্কোয়ার আর মাথায় রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। ওকে, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রমুখী বল। ভেরি গুড। এই 10 কেজি ভরের বস্তুর উপর আর কি বল কাজ করতেছে বলো তো? ওজনটা কাজ করতেছে না? ওজন হচ্ছে এটা। ওকে, ওজন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, কেন্দ্রমুখী বল হচ্ছে এই বরাবর কাজ করতেছে। এখন এই দুইটা বলে কি একটা লব্ধি আছে না? আমাদের এই 10 কেজি ভরের বস্তু কিন্তু এদিকে উঠে যাচ্ছে না, অথবা সে কিন্তু এদিকেও চলে আসতেছে না। তার মানে কি? তার মানে হচ্ছে, এই এমজি আর এই কেন্দ্রমুখী বল মিলে যে লব্ধিটা, সেটা অবশ্যই কে ব্যালেন্স করতেছে? আমাদের এই রডটা। তাহলে 10 কেজি ভরের বস্তুর ওজন এবং 10 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বলের যে লব্ধিটা, সেটা অবশ্যই আমার রড দ্বারা প্রযুক্ত এই গোলকের উপর প্রযুক্ত বলের সমান হতে বাধ্য। তাহলে তো বলটা নিচে যাওয়ার কথা, অথবা বলটা উপরে যাওয়ার কথা, তাহলে এটা যাচ্ছে না কেন কোনো দিকেই? কারণ এই গোলকটাকে আমরা রড দিয়ে ব্যালেন্স করছি। ঠিক আছে, তা আমরা বলবো এখানে, তাহলে এখানে এই দুইটার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না? একটা হচ্ছে এই যে তল বরাবর কেন্দ্র বরাবর আছে, এখানে বোঝা যাচ্ছে আশা করি। এটা হচ্ছে উলম্ব বরাবর আছে, এটা হচ্ছে তল বরাবর আছে, তাহলে এরা অবশ্যই পরস্পর লম্বভাবে আছে। তাই বলবো এই দুইটা লব্ধি কত? √FC² প্লাস M²G², যেখানে সবকিছুর মান কিন্তু আমি জানি, তাই না? আমি কি এখানে এম এর মান জানি না? আমি কি এফসির ভিতরে জিনিসপত্র লিখছি না একটু আগে? এম এর মান আমাকে বলছে 10, 2π/Tও আমাকে বলা আছে। তাহলে আমরা সুন্দর মতো এখানে মানগুলো বসাবো আর আনসার বের করবো, দেখি কত আসে সেটা। তাই বললাম এফসি মানে কত? M ওমেগা স্কোয়ার আর। M ওমেগা মানে কত? 2π/T
স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার আর, আর এই জায়গায় আর বসাবো এম স্কোয়ার আর জি স্কোয়ার। এখন জাস্ট কাজ শুরু করি। ও, আর একটা কথা, এখানে একটা ছোট ভুল করে ফেলছি, এফ এফ সি স্কোয়ার, তো তাহলে এই পুরোটার উপর আবার স্কোয়ার আসবে না? ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমি জাস্ট দেখে দেখে মানগুলো বসাবো। দেখো, রুট ওভার তো, তাহলে বস্তুর ভরটা কত? বস্তুর ভর হচ্ছে 10 কেজি ইন্টু 2 পাই বাই টি স্কোয়ার। তো আমি একবার এখানে সিস্টেম করে 2 পাই স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার বসাই দিই। 2 পাই স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি কত? 1.5 এর প্রশ্নে বলছে, একবারে স্কোয়ার করে দিলাম এখানে, ইন্টু আর, আর কত বলছে প্রশ্নে? 0.5। এই পুরোটার উপর কি হবে? স্কোয়ার হবে, প্লাস এম স্কোয়ার জি স্কোয়ার। এম কত? এম হচ্ছে 10 কেজি, 10-এর বর্গ হচ্ছে 100, আর জি এর মান তো 9.8 ধরতে বলছেন এখানে, এখানে তো জি এর মান 10 বলে নাই। ওকে, বললাম 9.8 স্কোয়ার, তাহলে কত আসে? 125.92। এই যে আশপাশ কিছু একটা হবে, 128 আসছে এখানে। মেবি আমি এখানে জি এর মান 10 ধরলেই ভালো হবে। প্রশ্ন বানানোর সময় কি আমি মাঝে মধ্যে 10 দিয়ে কাজ করে ফেলি? 10 এখানে কি, এখানে নাই? 127.48। হম। ও, জি এর মান তো 10 ধরতেই বলছি প্রশ্নের মধ্যে নাকি? 127.48 না, তাহলে আনসার হবে আমাদের কাছাকাছি যেটা আছে 128, এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে। হালকা পাতলা কোনো একটা ভুল করে থাকতে পারি, বাট আশা করি অপশন, কাহিনীটা বুঝছো। যে এই যে আমি রড দিয়ে বস্তুটাকে ঘোরাচ্ছি, বস্তুর এই যে বস্তুটার উপর ওজন কাজ করতেছে, বস্তুর উপর কেন্দ্রমুখী বল কাজ করতেছে। তো ওজন আর কেন্দ্রমুখী বলের যে লব্ধিটা, সেটার জন্য তো তার নিচে নামার কথা, নামতেছে না কেন? কারণ উপরের দিকে সমান পরিমাণ বল দিচ্ছে কেউ, রড। রড বেশি দিলে কি হবে? রড বেশি দিলে তো সে বেশি যাওয়ার কথা, মানে চলে যাওয়ার কথা ওইদিকে, ওইদিকে যাচ্ছেও না, আবার এদিকে আসতেছেও না। তার মানে কি, এমজি এবং কেন্দ্রমুখী বলের যে লব্ধি, সেই লব্ধির সমান পরিমাণ এবং বিপরীতমুখী বল রডটা এই বস্তুর উপর দিচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এটা তো ক্লিয়ার না? ওকে ওকে ওকে, সব তো ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নিউটন মেকানিক্স সলভ। আশা করি বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে গ্রুপে আস করবা। ধন্যবাদ।